হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যারা লাইভটি শুনতে পাচ্ছেন বা জয়েন করেছেন তারা একটু কমেন্ট করুন আসলে আমাদের যে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা বা ভিডিও দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো আজকে আমরা বিশেষ করে লকডাউনে পড়ে গিয়েছি, তো বিস্তারিতভাবে আমরা আজকে জানবো যে কিভাবে আমরা এই লকডাউনটাকে ব্যবহার করে বিশেষ করে আমাদের শারীরিক সুস্থতা আমরা নিশ্চিত করতে পারি, ওজন কমাতে পারি এবং সেটা ধরে রাখতে পারি। তো ওয়ালাইকুম আসসালাম সবাইকে, মাহিদুল ইসলাম। তো যেটা বলবো প্রথমেই আপনাদেরকে যারা অলরেডি জয়েন করেছেন, নিপা থ্যাংক ইউ। নিপাকে অনুরোধ করব সবাইকে, আমাদের যাদের অ্যাডমিন মডারেটর আছে সবাইকে যেন একটু বলে যে সর্বোচ্চ শেয়ার করতে, কারণ আজকে আমি পূর্ণাঙ্গভাবে আমাদের পুরো লাইফস্টাইলটাকে এক্সপ্লেইন করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালাইকুম আসসালাম পুতুল, ওবায়দুল হাসান, থ্যাংকস ফর ইয়োর জয়নিং। থ্যাংক ইউ নিপা। মোহাম্মদ তারেক, হাই। আজিজুল হক, হ্যালো, থ্যাংকস ফর ওয়াচিং। হাসান তুহিন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংকস ফর শেয়ারিং। মোহাম্মদ আবুহান উদ্দিন, সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, আপনি আপনার ইয়াটা একটু মানে চেক করে নিন আপনি যেভাবে দেখছেন। সিঙ্গাপুর থেকে মনির হোসেন, ওয়ালাইকুম আসসালাম। 1000 আপনারা জয়েন করেছেন। আমার মনে হয় আমরা শুরু করব, তার আগে আমরা একটু বিস্তারিত বলে নিই যে আজকে আমি পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করব। এবং আখি, থ্যাংক ইউ আখি নাজির ফর জয়নিং। আখিকে দেখি একদিন ফিরে আসার গল্পে নিয়ে আসতে হবে মনে হচ্ছে। নুরুল ইসলাম, কানিজ, থ্যাংকস, ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ফ্রম ইন্ডিয়া। সাউন্ড ওকে, আই নো, ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা আসুন প্রথম থেকে শুরু করি যে ওজন কমানোর বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আপনারা জানেন যে শুধুমাত্র ওজন কমানোর বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে সেটা পূর্ণাঙ্গ একটা কথা হবে না কিন্তু, হ্যাঁ। তো আমাদের আসলে ওজন কমানোর যে প্রয়োজনীয়তাটা সেটা কেন, এটা হচ্ছে আমরা আগে জানব। থ্যাংক ইউ মহন্ত, ওয়ালাইকুম আসসালাম। রেবেকা, থ্যাংকস ফর ওয়াচিং। ফারহানা আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ালাইকুম আসসালাম। নাজনীন নাহার, মোহাম্মদ জাহাঙ্গীর, ওয়েলকাম। নুসরাত, থ্যাংকস ফর ইয়োর কন্ট্রিবিউশন অ্যান্ড জয়নিং। নুসরাত, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে বলবো যারা অলরেডি জয়েন করেছে, আলামিন, আই লাভ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। লতিফা খন্দকার, হ্যাপি টু সি ইউ, আই এম অলসো হ্যাপি টু সি ইউ অল। মি টু। আক্তার, মাহফুজা, সুমা, মাহমুদুল হাসান, থ্যাংকস, ইউ আর নিউ, ওকে, ভেরি গুড। তো আজকে যারা নতুন আছেন, যারা পুরাতন আছেন, সবার জন্যে তো আপনারা যদি অনুমতি দেন আমরা শুরু করি। তার আগে আমি অনুরোধ করব যে সবাই যারা অলরেডি জয়েন করেছেন তারা শেয়ার করবেন। আমি কমেন্ট দেখলে বুঝতে পারবো কারা শেয়ার করেন। যেমন ইসলাম এখনও শেয়ার করেননি, ওয়ালাইকুম আসসালাম। নুরুল করিম শেয়ার করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কাজী মোসাদ্দেক বিল্লাল রুমি শেয়ার করেছেন। হ্যাঁ, সুমাইয়া আক্তার, আপনাকে অনুরোধ করবো একটু শেয়ার করে দিবেন। সাম্বিদ লফট শেয়ার করেছেন, থ্যাংক ইউ। নিপা শেয়ার করেছেন, থ্যাংকস। সবাইকে বলবো শেয়ার করুন এবং টাইম লাইনে দিন। এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আমি মনে করি যে এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং পূর্ণাঙ্গভাবে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন এবং আপনারা এখন থেকে আর কোনো ক্ষতির শিকার হবেন না যদি ঠিকভাবে আমাদের এটাকে ফলো করেন। তো প্রথমে আমি ভূমিকা দিয়ে নিই একটু যে ওজন কমাতে চাই। আসলে প্রথমে আমরা কিসের ওজন কমাতে চাই এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তার আগে আমরা জানবো যে আমাদের ওজন কিসে কিসে হয়। যেমন ধরেন আমার চুলেরও একটা ওজন আছে। খুব মানে হাসি পেল না কথাটা শুনে, আসলে কিন্তু চুলের ওজন আছে কিন্তু খুবই সামান্য, হ্যাঁ, নট সো সিগনিফিকেন্ট। তো আমাদের মেইন যে ওজন, 3 ধরনের ওজন আমরা চিন্তা করি। একটা হচ্ছে আমার স্কেলেটন, মানে আমার যে হাড়গুলো আছে স্কেলেটন, আমরা যেটাকে হাড় বলছি, বোনস মানে হাড্ডি, হ্যাঁ, তাহলে সবাই বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন আমার যে মাথার যে এটা ইয়াটা দেখছেন, ঘিলুটা আছে, তার উপরে একটা দেখবেন যে হেলমেটের মতো দেওয়া আছে, আল্লাহর দেওয়া। সেটা হচ্ছে যে আমার স্কাল। তারপরে আমার বুকের খাঁচি আছে, তারপরে আমার লম্বা লম্বা হাড় আছে, ছোট ছোট হাড় আছে। তো পুরোটা বডিতে একটা স্কেলেটন সিস্টেম আছে যেটাকে আপনারা সবাই ছোটোবেলায় কঙ্কাল হিসাবে জেনে এসেছেন। তো এটার একটা ওজন আছে।
তো আমরা কোনো অবস্থাতেই চাই না যে আমাদের হাড় যেন ক্ষয় হয়ে যাক। তো আপনারা জানেন যে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যে হাড় ক্ষয় হয়ে যায় সেটাকে আমরা বোন ম্যারো ডেনসিটি টেস্ট করে আমরা বুঝতে পারি যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। আপনি কিন্তু চাইলে এটা থেকে আপনি বাঁচতে পারেন, অর্থাৎ আপনার যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে, এটা যদি আপনি লাইফস্টাইল ঠিক রাখেন তাহলে এটা হবে না। তাহলে আমাদের কিন্তু হাড়ের ওজন কমালে হবে না। তাহলে দেখুন, আমি যতই চেষ্টা করি ওজন কমাতে, আমার যে হাড্ডি গুড্ডিগুলো আছে সেগুলোকে ইনটেক্ট রেখেই করতে হবে, অর্থাৎ আপনার যে বোন ম্যারো ডেনসিটি ঠিক রেখে করতে হবে। হ্যাঁ, তাহলে আর আপনার অকারণে মাজা ব্যথা, গিরা ব্যথা, বিভিন্ন রকম যে প্রবলেমগুলো আমাদের মুরব্বীরা বা আমাদের বয়স 40 পেরোলেই শুরু হচ্ছে, বা যারা আমরা চেয়ারে বসে বসে যারা আমরা ডেস্ক জব করছি, হ্যাঁ, তাদের এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে আপনারা এগুলো থেকে বাঁচতে পারবেন। তার মানে বয়সের সঙ্গে সঙ্গে এটা হয় না। তাহলে এটার একটা ওজন আছে। তো আমরা যখন ওজন মেশিনে ওজন মাপি তখন কিন্তু দেখবেন এই হাড়ের ওজনটা আমরা আসলে আলাদাভাবে মাপতে পারি না। এবং আপনারা যদি আমার কথার সঙ্গে একমত হন তাহলে আপনারা কমেন্ট করবেন, এবং আমার কথার সঙ্গে যদি দ্বিমত হন আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওজন কিভাবে কমাবো, আমরা কমেন্টগুলো দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে কমেন্টগুলো আমাদের থেকে যাবে। আমরা অনেক কমেন্টের জবাব লাইভে দেওয়ার চেষ্টা করব, অনেকগুলো পরে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি আলোচনাতে আমি থাকার চেষ্টা করব বেশি, কারণ হচ্ছে পুরো আলোচনা সেটা আমরা মানে যদি কমপ্লিট করতে চাই সুন্দরভাবে তাহলে কিন্তু আমাদেরকে খুব কনসেন্ট্রেট করতে হবে। আপনারা তাহলে একটা জিনিস বুঝলেন যে আমাদের হাড়ের ওজন আমরা কমাবো না। তাহলে এই হাড়ের ওজনটা কিন্তু আমি যখন ওজন মেশিনে ওজন মাপছি, এই হাড়ের ওজনটা কিন্তু আমরা বাদ দিতে পারছি না। তার মানে এই হাড়ের ওজনটা আমার বরং বাড়াতে হবে। যদি আমরা হাড়ের ওজন নষ্ট করি বা ক্ষয় করি হাড়, সেটাকে বলে অস্টিওপোরোসিস। হ্যাঁ, বা আমার যে হাড়ের ক্ষয়, আপনারা জানেন যে এই হাড়ের ক্ষয় আমাদের রোধ করা উচিত, অর্থাৎ হাড়কে আমাদের ইনট্যাক্ট রাখা উচিত, বোন ম্যারো ডেনসিটি বাড়ানো উচিত, হাড়ের ঘনত্ব বাড়ানো উচিত, হাড়ের ওজন আমাদের বাড়ানো উচিত। আপনারা একমত না বিষয়টাতে? একমত। এখন আপনি যখন ওজন মেশিনে মাপবেন যে আমার ওজনটা, তাহলে হাড়ের ওজনকে বাদ দিতে পারবেন? পারবেন না। এবার আসেন আর একটা ইম্পর্টেন্ট ওজন হচ্ছে আমার মাসেল। মাসেল মানে কি? এই যে আমাদের মাংসপেশি। হ্যাঁ, তো আমাদের বডিতে হাড়ের উপরেই থাকে মাংসপেশিগুলো। তো এই যে মাংসপেশিগুলো হচ্ছে আমাদের শক্তি, পেশি শক্তি বলি না আমরা, পেশি শক্তি, মাসেল ম্যান, মাচু ম্যান, মাচু পাওয়ার। হ্যাঁ, সো নারী পুরুষ উভয়। আমরা অনেক বোনকে বলি যে আমরা কি মাসেলের এক্সারসাইজ করব? কেন বোন, আপনার মাসেলের দরকার নেই। তা আপনি কিভাবে চলবেন? আপনার শক্তিটা কোথায় সঞ্চিত থাকবে? তাহলে নেক্সট আমাদের যে ওজনটা সেটা হচ্ছে মাসেলের ওজন। তাহলে আপনারা কি মাসেলের ওজন নষ্ট করতে চান? যদি মাসেলের ওজন কেউ নষ্ট করেন তাহলে আপনার মাসকুলার অ্যাট্রফি হবে, মাসেলগুলো চলে যাবে, আপনি আর মাচু থাকবেন না, আপনি কাবু হয়ে যাবেন, আপনি শুকনা হয়ে যাবেন, রোগা হয়ে যাবেন, এবং আপনি আসলে কি বলবো মানে শক্তিহীন হয়ে যাবেন। আমরা যারা পুরুষরা আছি দেখুন, তারা যুদ্ধ করে এসেছে, যোদ্ধা জাতি, শিকারী। হ্যাঁ, তারা শিকারী, তারা পরিশ্রমী, তারা হার্ড ওয়ার্কিং পিপল ছিলেন। আমাদের নারীরাও সমানভাবে আমাদের সঙ্গে হার্ড ওয়ার্কিং করে গিয়েছেন। তারা ঢেকি মানে যে ঢেকি যেটা, হ্যাঁ, এই ঢেকিটা, এই যে ঢেকির মধ্যে কি হয় জানেন? পায়ের ব্যায়াম হয়। হ্যাঁ, পায়ের ব্যায়াম হয়। আপনারা কি আমার সঙ্গে রাজি? আপনারা ভাই প্লিজ কমেন্ট করবেন, বোনরা প্লিজ কমেন্ট করুন। আসলে উৎসাহ লাগে আপনাদের কমেন্টগুলো দেখলে। এবং যারা পুরাতন আছেন তারাও কমেন্ট করবেন, যারা নতুন আছেন তারাও কমেন্ট করবেন, যারা বুঝবেন তারা কমেন্ট করবেন, যারা বুঝবেন না তারাও কমেন্ট করবেন। হ্যাঁ, এবং সবাই একটা করে শেয়ার করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে যারা পুরো ভিডিওটি দেখবে তাদের আর আমাদের জেকে লাইফস্টাইল বা এই সুস্থ জীবন আচরণ সম্পর্কে ফার্দার আর কিচ্ছু লাগবে বলে আমার মনে হয় না। আমি আজকে একদম আটঘাট বেঁধে বসেছি, একদম পুরো সবগুলো বিষয়। আমরা প্রথমে কিসের ওজন কমাবো, কিভাবে কমাবো, কোন ওজন খারাপ, কোন ওজন ভালো, শুরুতে আমাদের কি ধরনের প্রবলেম সৃষ্টি হয়, তারপরে আমরা সেটাকে কিভাবে ওভারকাম করতে পারি, আমরা ফ্যাট অ্যাডাপ্টেশন কিভাবে করব, আমরা ফাস্টিং কখন কিভাবে শুরু করব, তারপরে আমরা ব্যায়াম কিভাবে করব, আমাদের ঘুমের কোয়ালিটি কিভাবে বাড়াবো, আমাদের মানসিক প্রশান্তি কিভাবে নিশ্চিত করব, আমাদের মেন্টাল ওয়েলবিং, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলকে সুন্দরভাবে সাজাবো, মানে টোটাল আমরা পুরো বিষয়টা অ্যাড্রেস করব। হ্যাঁ, অনেক মানে উপকারী ইনফরমেশনগুলো দিব। পুরো ভিডিওটা আজকে যারা থাকবেন আপনারা প্লিজ শেয়ার করুন, আপনার ফ্রেন্ডদেরকে ডাকুন, সবাইকে আপনারা ট্যাগ করুন, আপনারা টাইমলাইনে দিন। এটা দেখবেন যে অনেকে দেখবে এবং সবাই উপকৃত হবে। এবং যাদের দেখুন অতিরিক্ত ওজন আমাদের বেশিরভাগ রোগের মূল কারণ, আবার যাদের ওজন কম তারাও এখানে জয়েন করবেন, কারণ আমি এক্স্যাক্টলি এখন শুরুতেই আমি বলছি যে ওজন বাড়াবেন কিভাবে। হ্যাঁ,
তার মানে হচ্ছে এই যে আমি বললাম হাড়ের ওজন আর মাংসের ওজন, তাহলে আমাদের যদি ওজন বাড়াতে হয় আমাদেরকে এই দুটো বিষয়ে ফোকাস করতে হবে। অর্থাৎ হাড়ের ওজন বাড়াতে হবে, হাড়ের ঘনত্ব বাড়াতে হবে। কিভাবে আমি এক্স্যাক্টলি বলবো, অলরেডি বলছি। আজকে মনে করেন যে একদম নতুন শুরু, হ্যাঁ, একদম বিগিনার, কোনো জানি না কিচ্ছু, আজকে ফার্স্ট। হ্যাঁ, তো আজকে যারা একদম শুরু থেকে দেখবেন শেষ পর্যন্ত, তারা একদম মনে করেন যে এই সময়টা আপনার কাজে লাগবে। তো আমি বলবো যারা এখন 3000 আছেন আরও 3000কে ডাকুন এবং সবাই মিলে চলুন আমরা এই লাইভটাকে পূর্ণাঙ্গভাবে শেয়ার করি, ভালোভাবে দেখি, মনোযোগ দিয়ে দেখি। দরকারে খাতা কলম নিয়ে বসেন, আর এটা তো আমাদের টাইমলাইনেও থাকবে, কোনো অসুবিধা নেই, এবং এটা আমরা ইউটিউবে সবখানে দিব। তো সবাইকে বলতেছি আজকে খুব সিরিয়াস, আপনারা প্লিজ সবাই, আমি এভাবে বলি না সচরাচর, আপনারা খুব ভালো করেই জানেন যে আমি বলবো যে প্লিজ, বারবার বলছি শেয়ার করুন, সবাই শেয়ার করুন, সবাই কমেন্ট করুন, সবাই ফ্রেন্ডদের রাখুন। সকল অ্যাডমিন মডারেটরকে আমি অ্যালার্ট করছি যে প্লিজ আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করুন যে সবাই যেন এই জিনিসটা দেখে। আজকে পূর্ণাঙ্গভাবে বসছি জেগে লাইফস্টাইল পুরোটা এক ভিডিওতে শেষ করার ইচ্ছা। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা সব কিছু ঠিক রাখে আমরা আজকে পুরোটা কভার করবো ইনশাল্লাহ, পুরোটা সম্পূর্ণভাবে। এই জন্য বললাম যে পূর্ণাঙ্গভাবে শুনুন। এই সময়টা আপনারা যে দিচ্ছেন মৃত্যুর আগ পর্যন্ত, এটা আপনাদের কাজে লাগবে। কারণ আমি দীর্ঘ 20 বছর ধরে আমি ক্লিনিক্যাল মানে রুগীগুলোকে দেখছি, আমি ডাক্তারি করছি। আমি জানি যে এক্স্যাক্টলি মানে কি কারণে তাদের রোগ হচ্ছে, কেন তারা সুস্থ হতে পারছে না, কেন তাদের হাত পা কাটা যাচ্ছে, কেন তাদের লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, আপনার প্রেশার বাড়ছে, ডায়াবেটিস হচ্ছে কেন, কিভাবে ফ্যাটি লিভার হচ্ছে। এবং আজকে যারা পূর্ণাঙ্গভাবে বুঝবেন, ফলো করবেন এবং এইভাবে জীবনটাকে চালাবেন, তাদের ইনশাল্লাহ এই ধরনের যে 100 ধরনের রোগ, বিশেষ করে মেটাবলিক ডিজিজ, এগুলো থেকে আপনারা ইনশাল্লাহ বাঁচবেন। কারণ আমরা একটা কথা আগেই বলে রাখি যে মানুষের মৃত্যু আল্লাহ তাআলা লিখে রেখেছেন এবং এটা কেউ আমরা খণ্ডাতে পারবো না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে কদিন জীবিত আছি, আমরা যে কদিন পৃথিবীতে আছি, বেঁচে আছি যে কদিন, সে কদিন যেন আমরা সুস্থভাবে থাকতে পারি, যেন কারো মুখাপেক্ষী না হতে হয়, যেন বিছানায় প্যারালাইসিস হয়ে পড়ে থাকতে না হয়, যেন কারো অঙ্গহানি না হয়, এই যে আঙ্গুল কেটে ফেলতে না হয়, পা কেটে ফেলতে না হয়, কিডনি যেন নষ্ট না হয়ে যায়, কিডনি যেন পচে না যায়, লিভার যেন পচে না যায়, হ্যাঁ, আমাদের যেন ব্লাড প্রেশার ওষুধ খেতে না হয়, যেন আমরা অনেক ওষুধ খেয়ে আমরা যেন সুস্থ থাকতে না হয়, আমরা বরং বিনা ওষুধে কিভাবে ভালো থাকা সম্ভব, অর্থাৎ প্রিভেনশন ইজ দ্য কি। তো তাহলে ওজন বাড়াতে হলে আপনাদেরকে মেইনলি ফোকাস করতে হবে হাড়ের ঘনত্ব বাড়াতে এবং মাসেল মাস বাড়াতে। এই দুটো হচ্ছে আমরা ওজন বাড়ানোর উপায়। এখন তৃতীয় আর একটা ওজন আছে, দেখুন যে আমার ব্রেনের একটা ওজন আছে। ব্রেনের ওজন আছে না? আচ্ছা, লিভারের ওজন আছে কিনা বলেন, আপনারা বলেন আছে কিনা? আছে। কিডনির ওজন আছে। তারপরে আমার হার্টের ওজন আছে, অবশ্যই আছে। তাহলে আমার যে রক্ত, ইভেন রক্তের ওজনও 5 থেকে 6 লিটার। হ্যাঁ, আমার যে বডিতে যে রক্ত, সেটারও ওজন আছে 5 থেকে 6 লিটার। তো আমার যে ইন্টারনাল যতগুলো অর্গান আছে সেগুলোর ওজন আছে। এখন আপনি ওজন কমাতে গিয়ে কি আপনার ব্রেন নষ্ট করবেন? আপনি কি চান যে আপনার ব্রেন কমে যাক? আপনি কি চান আপনার ব্রেন অ্যাট্রফি হয়ে যাক? আপনি কি চান আপনার ব্রেন লস হোক? আপনি কি চান আপনার লিভার ড্যামেজ হোক? আপনি কি চান আপনার কিডনি নষ্ট হোক? তাহলে বলবো যে প্লিজ ওজন কমানোর কোনো ফোকাস না করে আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে হেলথি রাখতে পারি, তাহলে দেখবেন যে আসলে আপনার বডিতে জমে থাকা যে অতিরিক্ত ফ্যাট আছে, সেটা হতে পারে আপনি শুকনা, হতে পারে আপনি মোটা, হোয়াট এভার ইট ইজ, আপনার বডিতে হয় বাইরে ফ্যাট আছে অথবা ভেতরে ফ্যাট আছে। বিশেষ করে যারা আমরা রোগী বা যারা আমরা অসুস্থ, অবশ্যই আপনি ফ্যাট বাইরে আছে, ভেতরে আছে। তাহলে আমাদেরকে এক্স্যাক্টলি জানতে হবে আপনি কিসের ওজনটা কমাবেন। তাহলে আমরা চাচ্ছি, আমরা একমত হলাম না সবাই? বলেন তো, সবাই একটু কমেন্ট করে জানান যে আমরা একমত হলাম না যে আমরা হাড়ের ওজন কমাবো না, হাড়ের ওজন আমার বাড়াইতে হবে, হাড়ের ঘনত্ব বাড়াইতে হবে। আমরা মাংসের ওজন কমাবো না, মাংসের ওজন আমাকে বাড়াইতে হবে, আমাকে মাসেল বিল্ড করতে হবে, তাই না? এটা ঠিক কিনা বলেন? ওকে, কমেন্ট করে জানান। আপনারা মানে সবাই কমেন্ট করতে হবে, প্লিজ কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে। কারণ দেখুন, আমরা চাই যে এটা সবার উপকারে লাগুক, সবাই মিলে দেখুন। এবং আপনারা যাদের ভালো লাগছে না কমেন্ট করুন, যাদের খারাপ লাগছে কমেন্ট করুন, যারা বুঝতে পারছেন কমেন্ট করুন, যারা অ্যাগ্রি কমেন্ট করুন, যারা ডিসএগ্রি কমেন্ট করুন, যারা সমালোচনা করতে চান সমালোচনা করুন, যারা আমাদের বিরুদ্ধে বলতে চান বলুন, যারা পক্ষে বলতে চান বলুন, যারা উপকার পেয়েছেন বলুন, যারা পাননি তারা বলুন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলুন আপনারা যে কি বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। তাহলে আমরা 3টা বিষয় একমত হলেন। এখন আপনি আমাকে প্রথমেই বলেন যে আপনি যে ওজন মাপছেন সেখানে আপনার হাড়ের ওজন আছে কি নাই? অবশ্যই আছে। মাংসের ওজন আছে কি নাই? অবশ্যই আছে।
তারপরে আপনার যে ব্রেনের ওজন, কিডনি, লিভার, যেগুলো অর্গান, ইন্টারনাল অর্গান, সেগুলোর ওজন আছে কিনা? অবশ্যই আছে। আপনার যে রক্ত 5 লিটার, সেটার ওজন আছে কিনা? আছে। তাহলে এক্স্যাক্টলি আমরা কিসের ওজন কমাতে চাই? তো আপনি যদি ওয়েট মেশিনে মাপেন, আপনার ধরেন হাড়ের ঘনত্ব বাড়লো, তাহলে আপনার ধরেন 2 কেজি ওজন বাড়লো। আপনার মনে করেন মাসেল মাস বাড়ালেন আপনি, হ্যাঁ, এই যে মাসেল বিল্ডিং টেলিং এক্সারসাইজ করলেন, রেজিস্ট্যান্স ট্রেনিং করলেন, এই যে সোহেল তাজ ভাইয়ের সাথে আমরা যে ব্যায়াম ট্যাম করলাম বা করছি রেগুলার, হ্যাঁ, মাসেল বিল্ডিং, তো এই যে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করছি কেন? মাসেল বাড়ানোর জন্য, হাড়ের ঘনত্ব বাড়ানোর জন্য। সো আমরা ওয়েট বাড়ানোর জন্য এটা করছি। তাহলে এই ওয়েটটা বাড়ানো, এটা কি খারাপ? আপনারা বলেন প্লিজ, এটা কি খারাপ না ভালো? তার মানে আপনারা তাহলে এগুলো কেন করছেন? রেজিস্ট্যান্স ট্রেনিং কেন করছেন? মাসেল বিল্ডিং এক্সারসাইজ কেন করছেন? মানে ওজন বাড়াতে। এখন আপনি যখন ওয়েট মেশিনে আপনার ওজনটা মাপবেন, আপনি যদি মাসেল বিল্ডিং করেন, আপনার যদি হাড়ের ঘনত্ব বাড়ে, আপনার ব্রেন ফাংশন বাড়ে, ওগুলোর ওজন খুব সামান্য ভ্যারি করে। ওটা আমরা বাদ দিলাম, আমরা জাস্ট মাসেল এবং হাড় এই দুটোকে ফোকাস করি। তাহলে আপনারা বলেন যে আপনারা যখন ওজন মেশিনে আপনারা দাঁড়াবেন, তখন যারা ভালো এক্সারসাইজ করছেন, বিশেষ করে রেজিস্ট্যান্স ট্রেনিং, মাসেল বিল্ডিং, তাহলে আমাদের যে উদ্দেশ্য যে আমার হাড়ের ঘনত্ব বাড়ানো, আমার মাসেল বাড়ানো, তাহলে এটা যদি বাড়ে, তাহলে ধরেন 2 কেজি হাড়ের ওজন বাড়লো, 2 কেজি মাসেলের ওজন বাড়লো, তাহলে 4 কেজি ওজন আপনার বেড়েছে। এখন এই যে ওজনটা বেড়েছে, এটা ভালো নাকি খারাপ? আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানান, এটা আপনাদের জন্য ভালো নাকি খারাপ? আপনারা এটা কি চান যে আমার মাসেল নষ্ট হয়ে যাক? আপনারা কি চান আপনার হাড়ের ঘনত্ব নষ্ট হয়ে যাক? হ্যাঁ, আপনারা কি চান হাড় ক্ষয় হয়ে যাক? নিশ্চয়ই চান না। তাহলে এই ওজনটা আপনারা যখন ওয়েট মেশিনে মাপেন, আপনাদের মাথায় কেন থাকে না যে এই ওজনটাও আমার একটা বেড়েছে, দিস ইজ গুড ফর মি, দিস ইজ ভেরি গুড? কেন আপনারা এটা বুঝতে পারেন না? কেন আপনারা শুধুমাত্র ওজন মেপে আপনি বাড়লো না কমলো, বাড়লো না কমলো? আরে বাবা, কিসের ওজন? কিসের ওজন আপনি মাপছেন? আপনি যে মাপছেন, ওখানে তো আপনার হাড় আছে, আপনার তো মাংসপেশি আছে। আপনি যদি আমাদের কথা মতো ভালো করে ব্যায়াম করেন, তাহলে নিশ্চয়ই আপনার হাড়, মাংসপেশি এগুলো নিশ্চয়ই নষ্ট করতে চান না। চান কি? চান না। তাহলে এই বিষয়ে কি আপনারা সবাই একমত যে আমরা যে ওজনটা মাপছি, সেই ওজনটা পূর্ণাঙ্গ ওজন নয়? পূর্ণাঙ্গ ওজন নয়, কারণ আমাদের মেইন উদ্দেশ্য ছিল ফ্যাট বার্ন করা, অর্থাৎ আমার যে ফ্যাট আছে, অতিরিক্ত চর্বি, সেটাকে আমরা বার্ন করতে চাই। ঠিক আছে? তাহলে একটা জিনিস আমি কমাতে চাই, সেটা হচ্ছে ফ্যাট বার্নিং করতে চাই। তাহলে যারা শুকনা আছেন, চিকনা আছেন, দেখতে রোগা কিন্তু আসলেই রোগা মানে রোগ আছে ভিতরে, অর্থাৎ তার হার্টের প্রবলেম আছে হয়তো, বা লিভারে চর্বি জমে গেছে, অথবা রক্তনালীতে চর্বি জমে গেছে, অথবা আপনার এখানে আপনার ওই লিভার ফ্যাটি প্লাস আপনার হার্টের প্রবলেম, রিং পড়ানো হয়তো লেগে গেছে। এই ধরনের যারা আছেন, তাদেরকে আমরা বলছি তাদের ইন্টারনালি ফ্যাট জমে আছে। বাইরে থেকে দেখতে তারা মনে হচ্ছে যে তারা তো শুকনা, আসলে তাদের প্রবলেম হচ্ছে কি জানেন? তাদের মাসেল নাই, তাদেরকে মাসেল বিল্ড করে ওজন বাড়াতে হবে। তো যারা আজকে বলবেন যে আমি ওজন বাড়ানোর কথা বলি না, আমি অবশ্যই ওজন বাড়ানোর কথা বলি। সেটা হচ্ছে মাসেল বিল্ড করতে হবে, হাড়ের ঘনত্ব বাড়াতে হবে, এবং এই ওজন বাড়ানোর জন্যই কিন্তু আমরা মাসেল বিল্ডিং এক্সারসাইজ করছি, আমরা রেজিস্ট্যান্স ট্রেনিংগুলো করছি। তাহলে এত এক্সারসাইজ আমরা কেন করছি? যদি আমরা মাসেল বিল্ড করতে না চাই, যদি আমরা হাড়ের ঘনত্ব বাড়াতে না চাই, তাহলে এত এক্সারসাইজ কেন বলছি? এই কারণেই যে আমরা আসলে ওজন বাড়াতে চাই। হ্যাঁ, তাহলে সেটা কিসের ওজন? সেটা হচ্ছে আমার এই হাড় এবং মাংসপেশি। তাহলে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার, যে আমরা এখন মোটামুটি ক্লিয়ার যে আমরা শুধু ওজন মেপে আমি আংশিক রেজাল্ট পাচ্ছি। ধরেন আপনার 2 কেজি হাড়ের ওজন বেড়েছে, 2 কেজি মাংসের ওজন বেড়েছে। এখন আপনার হয়তো ফ্যাট বার্ন হয়েছে আরও 2 কেজি, মেপে দেখলেন আপনার ওজন যা তাই আছে। হ্যাঁ, আপনি দেখলেন আপনার ওজন 65ই আছে। তো 65-এর থেকে 4 কেজি কমে গেছে হচ্ছে চর্বি, আর 4 কেজি যোগ হয়েছে মাংস এবং হাড়। আপনার ওজন কিন্তু দেখতে একই রকম, আপনি কিন্তু ওজন মেশিনে মাপলে দেখবেন আপনার ওজন 65ই আছে, কিন্তু আপনার চর্বি কমে গেছে। এবার বলেন আপনারা বুঝবেন কিভাবে যে আপনার চর্বি কমে গেছে? কিভাবে বুঝবেন? দেখি আপনারা কমেন্ট করেন, দেখি আপনাদের কেমন বুদ্ধি। যে আপনি ওজন মেপে দেখলেন আপনি 65ই আছেন, আপনারা কি করে বুঝবেন যে আপনার ওজন কমেছে, ফ্যাট বার্নিং হয়েছে? কিভাবে বুঝবেন বলেন দেখি, আপনারা বলেন দেখি কিভাবে বুঝবেন। হ্যাঁ, আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা উত্তর দেন কিভাবে বুঝবেন। তা আমিও বলতে থাকি। প্রথমে বুঝবেন যে আপনাকে সবাই দেখে বল, এই তুমি একটু শুকায় গেছো, তোমার কাছে একটু শুকনা লাগতেছে। হ্যাঁ, আপনি কবেন কি রে, আমি ওজন মাপে দেখি 65ই আছে, ওরা আমাকে দেখে বলতেছে কেন শুকায় গেছি? আয়নায় আপনি দেখতেছেন একটু শুকনা লাগতেছে, হ্যাঁ, মুখটা একটু চাপা লাগতেছে, হ্যাঁ, জামা কাপড়টা একটু ঢিলা হয়ে যাইতেছে। আসলে তো আমার জামা কাপড় তো ঢিলা হয়ে যাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা কি হয়েছে? ফ্যাট বার্ন হচ্ছে।
আপনার ফ্যাট বার্ন হচ্ছে, এটা আপনি বুঝলেন কিভাবে? যে এই যে আপনার পেটের চর্বি কিভাবে কমাবেন, এক্স্যাক্টলি এটি পেটের চর্বি কমছে। আপনি দেখবেন যে আপনার এই যে জামা কাপড় সব ঢিলা হয়ে যাচ্ছে, আপনার শরীরটা পাতলা লাগতেছে, আপনার ক্ষুধাটা কমে গেছে, আপনার বডিটা এখন এত হালকা লাগে, মনে হয় যে এবার ব্যায়াম করি, এবার সকালে ঘুম থেকে উঠি, ঝরঝরে একটা অনুভূতি হয়। এই জিনিসটাও কিন্তু আমাদেরকে এটা কিন্তু আমাদেরকে অবশ্যই আমলে আনতে হবে। তা আপনারা দেখুন, চিন্তা করে যে এই বিষয়টা কি আপনারা মাথায় রেখেছেন? আপনারা যে শুধু ওজন কমাতে চান বা ওজন বাড়াতে চান, আপনারা কি এই জিনিসটা এভাবে চিন্তা করেছেন যে আমি কিসের ওজন কমাবো? সো উই শুড বি ভেরি স্পেসিফিক। তাহলে একটা ব্যাপারে আমরা নিশ্চিত হলাম যে আমরা ফ্যাট কমাতে চাই, ফ্যাট বার্ন করতে চাই, সেটা আমার বাইরের ফ্যাট হোক বা ভেতরের ফ্যাট হোক। অর্থাৎ আপনি শুকনা হলেও আপনার ভেতরের ফ্যাটগুলো বার্ন করতে হবে, আবার আপনি যদি মোটাও হন আপনার বাইরের ফ্যাটগুলো বার্ন করতে হবে, ঠিক আছে? এখন আপনার যদি হঠাৎ ফ্যাট বার্ন হয়, একজন যেমন বোন কমেন্ট করলেন যে চামড়া কুচকে যাবে, ইয়েস অফকোর্স চামড়া কুচকে যাবে, কিন্তু এই চামড়া কুচকানো থেকে আপনাকে বেরোতে হলে কী করতে হবে? আমরা ফাস্টিং করব, অটোফেজির মাধ্যমে এই যে অতিরিক্ত যে প্রোটিন, চামড়া হচ্ছে এক ধরনের প্রোটিন, এই অতিরিক্ত প্রোটিনটা আস্তে আস্তে চলে যাবে, বডি বার্ন করে নিবে, অটোফেজ করে দিবে, এবং আমরা মাসেল বিল্ডিং করব, আমরা এক্সারসাইজ করব, আমরা রেজিস্ট্যান্স ট্রেনিং করব, আমরা ইয়োগা করব, স্ট্রেচিং করব, আস্তে 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 আবার এটা টাইট হয়ে যাবে। আপনারা যাদের অলরেডি এই ধরনের ঘটনা ঘটেছে যে মাসেলটা ঢিলা ছিল আবার টাইট হয়ে আসছে, তারা কমেন্ট করে জানান। এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ওজনটা হঠাৎ করে কমে গেলে আপনার কিন্তু এটা একটু মানে কেমন, যেমন ধরেন একটা ফোলা বেলুন, একটা বেলুন ফুলে আছে, সেই বেলুনটার যদি একটু হাওয়া কমে যায় তাহলে একটু কুচকানো লাগবে না? যেমন এই স্কিনটা যদি আমি এভাবে টানি ঝকঝক করবে, যদি একটু কুচকানো যায় দেখবেন যে এটার জেস্টারটা একটু কমে যায়। তাহলে এই জিনিসটা মজা না আপনার, যে এটা কি হচ্ছে, হঠাৎ করে আমার ওজনটা কমে যাচ্ছে, আপনার স্কিনটা কুচকে আবার স্কিনটা টাইট হয়ে যাবে। সো আপনারা যারা যিনি কমেন্টটা করেছেন তাহলে নিশ্চয়ই আপনি উপকারটা পেয়েছেন। ওকে, এবার আসুন, ফাস্টিং লাগবে, অটোফেজি ছাড়া হবে না। তাহলে আমরা কিন্তু একটু একটু করে যাব। আপনারা প্লিজ সঙ্গে থাকুন, শেয়ার করুন। আপনারা 5000 আছেন, যদি 5300 যদি সবাই মিলে একটা শেয়ারও দেন এবং আপনাকে কেউ যদি দেখে, তাহলে আমাদের কিন্তু 6000 হয়ে যাবে খুবই দ্রুত। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে বিষয়গুলো আগে মাথায় রাখতে হবে যে আমরা কিসের ওজন কমাতে যাচ্ছি। তাহলে ফ্যাটের ওজন কমাতে চাচ্ছি, এটা একটা গেল। আরেকটা জিনিস আমরা কমাতে চাচ্ছি, সেটা হলো পানি, অতিরিক্ত পানি। তাহলে কিরে ভাই, অতিরিক্ত পানি কিভাবে কমাবো? দেখুন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে, তাহলে দেখুন ইনসুলিন হচ্ছে অতিরিক্ত পানি ধরে রাখে, অলরেডি আপনারা জানেন যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। আমরা বিশেষ করে যাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করাচ্ছি, বিশেষ করে যাদের হোমা আইআর অলরেডি করিয়ে ফেলেছেন, যারা ফ্রি কাউন্সেলিং অ্যাটেন্ড করেছেন, এরকম নিশ্চয়ই অনেকে আপনারা আছেন যারা ফ্রি কাউন্সেলিংয়ে করেছেন। তারা একটু কমেন্ট করে জানান যে আপনাদের এই ফ্রি কাউন্সেলিং আপনাদের আসলে উপকারে এসেছে কিনা, আপনারা এখান থেকে কিছু শিখতে পেরেছেন কিনা, বা একটা কমপ্লিট গাইডলাইন সেখান থেকে পেয়েছেন কিনা। সো এই জিনিসটা আপনারা আমার সঙ্গে অ্যাগ্রি করলে বলুন, ডিসঅ্যাগ্রি করলে বলুন। হ্যাঁ, আমি চাচ্ছি আপনাদের পূর্ণাঙ্গ কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনারা যারা এখানে আছেন, আমি অলরেডি দেখতে পাচ্ছি কারা শেয়ার করেছেন, কারা কমেন্ট করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকেই আপনারা শেয়ার করেছেন। তো আমার মনে হয় 5000 যারা আছেন এখন, সবাই শেয়ার করেননি। আমরা যারা বলবো বাকি আছেন, একটু শেয়ার করে দিন প্লিজ। তাহলে একটা বিষয় আমরা নিশ্চিত যে আমরা ফ্যাটের ওজন কমাবো এবং পানির ওজন কমাবো। তাহলে এই পর্যন্ত আমরা কি জানলাম? যে আমরা মাসেলের ওজন এবং হাড়ের ওজন বাড়াবো, হাড় বাড়াবো, এবং অতিরিক্ত জমে থাকা চর্বি এবং অতিরিক্ত পানি যেগুলো জমে আছে সেগুলো আমরা কমাবো। তো এখন পানি কে কে ধরে রাখে? একটা হচ্ছে ইনসুলিন, পানি ধরে রাখে। আর একটা হচ্ছে আমাদের যে শর্করাগুলো, গ্লুকোজ, হ্যাঁ, বা শর্করা, এরা পানি ধরে রাখে। তাহলে আমার দুইটা বিষয় পানি ধরে রাখে। তাহলে অবশ্যই আমাদেরকে ইনসুলিন লেভেল করতে হবে, অবশ্যই আমাদেরকে সুগার লেভেল কমাতে হবে, এবং আমরা অবশ্যই ফ্যাট অ্যাডাপ্টেড হতে হবে। ফ্যাট অ্যাডাপ্টেড হলেই বডি থেকে অতিরিক্ত পানি চলে যায়। এই কারণে আমাদেরকে যারা ফলো করেন, প্রথম 1-2 সপ্তাহে দেখা যাচ্ছে তাদের অনেক ওজন কমে গেছে। আসলে বেশিরভাগ পানির ওজন, ওয়াটার, ফ্যাট বার্নিং শুরু হতে একটু সময় লাগে। ফ্যাট বার্নিং ইমিডিয়েটলি স্টার্ট হয় না, এটা এত সোজা না। বছরকে বছর ধরে আপনার শরীরে একটু 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 করে চর্বি জমা হয়েছে, এমন না আজকে রাতে বা আগামীকাল রাতে বা 7 দিন পরে আপনার সব চর্বি উদা হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, এবং এটা যদি হয় আপনি বিরাট বিপদে পড়বেন, ইউ উইল বি ইন ডেঞ্জার। তো এই জন্য বলবো যে ওজন কমানো নয়, বরং আপনারা সবসময় মনোযোগ দিবেন আপনার স্বাস্থ্যের উপরে,
যে আমার স্বাস্থ্য ঠিক রেখে সব কিছু করতে হবে। আপনি ওজন কমাতে গিয়ে আপনার ব্রেন নষ্ট করবেন, আপনার হাড্ডি ক্ষয় করে ফেলাবেন, আপনার মাসেল নষ্ট করে ফেলাবেন, আপনার ভিতরের ইন্টারনাল অর্গানগুলোকে ড্যামেজ করে ফেলাবেন, আপনার চুল পড়ে যাবে, নখ ফ্র্যাজাইল হয়ে যাবে, আপনি দুর্বল হয়ে বিছানায় শুয়ে পড়ে যাবেন, আপনার বুক ধড়ফড় করবে, আপনি মাথা ঘুরবে। এইটাকে আমাদের বলে না। আমরা বরং দিন দিন আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব, শক্তিশালী হব, এনার্জির চর্চা করব। সো এই জন্যে আমরা বলবো এই কনসেপশনটা আগে একদম 100% আমরা ক্লিয়ার হব। তাহলে আরেকটা বিষয়ের ওজন আমরা কমাতে চাই, এটা আপনারা বলতে পারবেন কেউ? আমি কি বলবো দেখি, কমেন্ট করেন দেখি। যে আপনারা যারা নিয়মিত ভিডিও রাখেন দেখি, আপনারা কমেন্ট করে জানান যে আমাকে যে কোন জিনিসটা বলবো। আরেকটা বিষয়ের ওজন আমরা কমাতে চাই, সেটা হচ্ছে আমাদের বডিতে জমে থাকা ময়লা আবর্জনা। হ্যাঁ, অটোফেজির মাধ্যমে, ফাস্টিংয়ের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আমরা যে ডিফেক্টিভ যে প্রোটিন আছে, কিছু মাংসপেশি আছে যেগুলো অলরেডি ডেট এক্সপায়ার। আমাদের সব কিছু ডেট এক্সপায়ার হয়ে যায় না, সব কিছুরই তো ডেট এক্সপায়ার হয়ে যায়। তো কিছু মাংসপেশি আছে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই মাংসপেশিগুলো আমার বডিতে কার্যকারী না। তো এই মাংসপেশি আমাকে কোনো কাজে দিচ্ছে না, আমার শক্তিতে কন্ট্রিবিউট করতেছে না, বরং ময়লা আবর্জনার মতো জমে আছে। এগুলো ব্রেনে জমে থাকে, ডিফেক্টিভ প্রোটিনগুলো বিভিন্ন সেলের ভিতরে জমে থাকে। এই ডিফেক্টিভ প্রোটিনগুলোকে আমরা বার্ন করতে হবে, বা এটাকে আমরা অটোফেজ করে ফেলতে হবে, বা এটাকে রিসাইকেল করে নতুন প্রোটিনে তৈরি করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা বার্ন করতে চাই। ময়লা আবর্জনা যেগুলো টক্সিন আছে সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। হ্যাঁ, অব্যবহৃত যে কোষগুলো আছে সেগুলোকে আমরা সব সরাতে চাই বডি থেকে। তো এটা হয় ফাস্টিংয়ের মাধ্যমে, অটোফেজির মাধ্যমে আমরা এটা হয়। তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার হলাম যে আমরা কিসের ওজন কমাতে চাই এবং কিসের ওজন বাড়াতে চাই। তাহলে এখন আপনারা যারা ওজন কমাচ্ছেন তাদেরকে এই যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনারা ওজন কমানোর পাশাপাশি অবশ্যই আপনাদেরকে সুস্বাস্থ্যের দিকে, শক্তি চলে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে, শক্তির দিকে খেয়াল রাখতে হবে। আপনার দিন দিন শক্তি বাড়তেছে নাকি কমতেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে মনে হয় আপনি দুর্বল হচ্ছেন, দেন ইউ শুড থিঙ্ক যে আমি কোনো একটা কোথাও রং করছি। তো এই জিনিসটাকে দ্রুত ফিক্স করার চেষ্টা করবেন, না হলে কিন্তু পরবর্তীতে বিপদের আশঙ্কা। সো এই জন্যে বললাম যত রকম টক্সিন আছে, হ্যাঁ, মেটাবলিক এন্ড প্রোডাক্টস আছে, ওয়েস্ট প্রোডাক্ট আছে বডিতে, এগুলোকে ক্লিনজিং করতে হবে, ডিটক্সিফাই করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে সেই জিনিসগুলো আমার পরিষ্কার করতে হবে। তাহলে ফ্যাট বা মেদ বা চর্বি এটা কমাতে হবে, পানি অতিরিক্ত জমে থাকা সেটা কমাতে হবে, এবং যত রকম ডিফেক্টিভ টক্সিন এগুলো আছে সেগুলো বডি থেকে ক্লিনজিং করে পরিষ্কার করতে হবে। তাহলে এই হচ্ছে একটা ব্যালেন্সিং, যে আমি এগুলোকে দূর করব, আবার পাশাপাশি মাসেল বিল্ড করব, এবং আমি বোন ডেন্সিটি বাড়াবো। যদি ঠিক এই নিয়মগুলো ফলো করে আপনারা করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আসুন এবার আমরা কিভাবে প্রথমে শুরু করব। ঠিক আছে, শুরু করার অনেক রকম উপায় আছে, এক একজনের জন্য এক এক রকম। তা আমি একটা একটা করে বিষয় আমরা প্রথমে নিয়ে আসবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম বিষয়টা, আপনারা এই প্রথম সেশন আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লেগেছে এটা আপনারা জানাবেন কমেন্ট করে, এবং আমরা এখনই দ্বিতীয় সেশনে চলে আসতেছি। আপনারা প্লিজ এই একটু রেস্ট নেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করেন এবং কমেন্ট করে জানান যে এইটুক যতটুক বলেছি আপনারা বুঝেছেন কিনা, এবং কি বুঝেছেন। এটা মনে করেন একটা ক্লাস হচ্ছে, আপনারা কি বুঝেছেন লিখুন আপনারা প্লিজ, যে আপনারা কি কি বুঝেছেন আমার কথা থেকে, আমি কি কি কমাতে বলেছি, কি কি বাড়াতে বলেছি। এটা মনে করেন যে আপনি এখানে ক্লাস করতে আসছেন, কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানাতে হবে যে আপনি কি কি বুঝেছেন, যে আপনি কি কি বুঝলেন, যে কিসের ওজন বাড়াতে বলেছি, কিসের ওজন কমাতে বলেছি। এখন আপনি আমাদেরকে উত্তর দেন যে আপনি যদি ওজনের মেশিনে দাঁড়ান, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওজনটা আসলেই কমেছে? বলেন, আপনার ওজনটা আসলেই কমেছে কিভাবে বুঝবেন? আপনি তো মাপতেছেন যে ওজন, সেখানে তো আপনার হাড় আছে, তারপরে মাংসপেশি আছে, সেখানে চামড়া আছে, সেখানে রক্ত আছে প্রায় 5-6 লিটার। হ্যাঁ, তাহলে এই পুরো বিষয়টা, আবার আপনি ফ্যাটও আছে, তাহলে আপনি বুঝবেন কিভাবে? তাহলে এই সেশনটা কেমন লেগেছে জানা। নেক্সট সেশনে আসি। নেক্সট সেশন হচ্ছে কিভাবে আমরা শুরু করব। ঠিক আছে, তো আসুন শুরু করব কিভাবে। আপনারা কি জানতে চান কিভাবে শুরু করব? যদি জানতে চান, আবারও বলবো, শেয়ার করতে হবে মাস্ট। আপনারা, আমরা এই জিনিসগুলো করছি, আপনারা শেয়ার করতে হবে মাস্ট। আপনারা শেয়ার করুন এবং সবাইকে ডাকুন, সবাই দেখুক। হ্যাঁ, সবাই দেখুক, আমাদের যারা পছন্দ করে, যারা করে না, সবাই দেখুক আমরা কি বলছি, সবার জানা দরকার। এবং আজকের ভিডিওটা পুরোটা দেখার পরে সব ক্লিয়ার হয়ে যাবে যে আমরা আসলে কি নিয়ে কাজ করছি। তাহলে যাদের ওজন কম তাদের বাড়াতে হবে। থ্যাংক ইউ, অনেকে বলছেন ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এখন পর্যন্ত পাইলাম না কেউ বলল আমাকে যে আমি কি বলেছি, এতক্ষণ যে এই যে আলোচনাটা করলাম আমি আসলে কি বললাম, যে কিসের ওজন কমাতে হবে, কিসের ওজন বাড়াতে হবে। কমেন্টগুলো চাচ্ছি,
আপনারা যদি অ্যাক্টিভলি যদি আপনারা কমেন্ট না করেন তাহলে এটা অত্যন্ত খারাপ লাগবে আমার কাছে। আমি যে কষ্টটা পরিশ্রমটা করছি আপনারা একটু উৎসাহ দেন আমাকে, হ্যাঁ, শেয়ার করুন এবং আপনারা আমাকে জানান যে কিভাবে আপনারা এটা বুঝবেন, নেক্সট কিভাবে শুরু করবেন। ঠিক আছে, তা আমরা মোট 5টি বিষয় নিয়ে কাজ করি, মোট 5টি বিষয়, ভেরি ইম্পর্টেন্ট, শুনে রাখেন। প্রথমে আমরা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবো, অর্থাৎ আপনারা যারা সুস্থ থাকতে চাচ্ছেন তাদের কোন ধরনের খাবার খাওয়া উচিত এবং কিভাবে শুরু করা উচিত, যাদের চিকন থেকে মোটা হতে চান তাদের জন্য এবং যারা মোটা থেকে চিকন হতে চান তাদের জন্য, অর্থাৎ উভয়কেই অতিরিক্ত জমে থাকা ফ্যাট বার্ন করতে হবে, যারা চিকন মোটা সবাইকেই অতিরিক্ত জমে থাকা টক্সিন যেগুলো বডিতে আছে সেগুলো ডিটক্সিফাই করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং আপনার বডিতে যদি অতিরিক্ত পানি জমে থাকে কোষের ভিতরে বা রক্তের ভিতরে সেটাকে আমাদের সেই পানিটাকে বডির বাইরে বের করতে হবে। তাহলে আমরা মোট 5টি বিষয় নিয়ে এখানে ক্লিয়ার কাট কথা বলবো, ডিটেলসে কথা বলবো, কোনো অসুবিধা নেই, আমার সময় লিমিটেশনস নাই। এখন দেখা যাচ্ছে যে আপনাদেরই সময় কম, আমি কষ্ট করে করে আপনাদেরকে এগুলো শেয়ার করছি, বলছি, আপনাদেরকে বোঝাচ্ছি, কিন্তু মুশকিল হলো যে আপনাদেরই আমাকে দেখার সময় কম। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আসলেই কি কম, তাহলে কি এখন এইরকম একটা প্রোগ্রামে প্রায় 5,500 দর্শক লাইভই দেখে? মোটেই না। তাহলে দেখা যাচ্ছে আপনাদেরও সময় আছে, অর্থাৎ আমরা যারা নিজেদেরকে সুস্থ রাখতে চাই, ভালো রাখতে চাই, তাদের অবশ্যই নিজেদের জন্য আমার সময় বের করতে হবে, এবং এই সময়টা আপনি বিশ্বাস করুন আপনার কাজে লাগবে, আপনার মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে। আপনি যেই নলেজটা আপনি শিখেছেন, আপনি যেই পড়াশোনাটা করেছেন, আমরা যে কবির নাম মুখস্থ করেছি, আমরা যে কবিতা মুখস্থ করেছি, আমরা যে ইতিহাস পড়েছি, আমরা যে ভূগোল পড়েছি, আমি জানি না আপনাদের এটা কখন কোন সময় কাজে লাগবে, কিন্তু আজকের যে শিক্ষাটা আমরা নিব সেই শিক্ষাটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার ভালো থাকার জন্যে আপনাকে সাহায্য করবে। আমাকে বিশ্বাস করুন, আমাকে প্লিজ বিশ্বাস করুন, অবশ্যই এই সময়টাই আপনার সবচেয়ে মূল্যবান। কারণ আপনি পৃথিবীতে একা এসেছেন, আপনি পৃথিবীতে একা চলে যাবেন, আপনি কিয়ামতের ময়দানে একা দাঁড়াবেন। আপনার যে স্বাস্থ্য সেটা টেক কেয়ার করা, সেটার পুরো রেসপন্সিবিলিটি আপনার। এবং এই যে থ্যাংক ইউ, আমি এখন কমেন্ট পাচ্ছি, আসলে কমেন্ট আসতে একটু দেরি হয়, যে মাসেল বিল্ডিং করতে হবে, বোনস ডেন্সিটি বাড়াতে হবে, আমাদের ভিতরের যে অর্গানগুলো, ইন্টারনাল অর্গান, ব্রেন, এগুলো আমার ঠিক রাখতে হবে, আমার লস করতে হবে অতিরিক্ত চর্বি, অতিরিক্ত জমে থাকা পানি, আর হচ্ছে আমার বডিতে জমে থাকা অতিরিক্ত যে দূষিত ময়লা আবর্জনা সেগুলো। দ্যাটস সিম্পল, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন আমরা 5টা বিষয় কি, এক হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হ্যাঁ, এবং পরিমিত খাওয়া, তারপরে কি অটোফেজি বা ফাস্টিং বা রোজা রাখা, তারপরে কি ভালো ঘুমের অভ্যাস, তারপরে কি দৈনন্দিন ভালো ব্যায়ামের অভ্যাস, তারপরে কি মানসিক প্রশান্তির চর্চা। আমরা একটি একটি করে আমরা সামনে আগাবো এবং এই বিষয়গুলো আমি পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এবার আসুন সেকেন্ড সেশন শুরু, যে আমরা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। প্রথমে আপনারা যেটা করবেন, যারা ওজন কমাতে চান বা সুস্থ থাকতে চান, সবার আগে আপনার ডায়াবেটিস আছে, হোয়াট এভার ইট ইজ, আপনার যে রোগী থাক না কেন এটা আপনার জন্য, আপনার যে রোগী থাক না কেন এটা আপনার জন্য। কারণ আপনি চিকিৎসার পাশাপাশি যদি এই লাইফস্টাইলটা আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার যে রোগী থাকুক না কেন অবশ্যই আপনি উপকৃত হবেন, যে রোগ থাকুক না কেন অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের লক্ষ 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 মানুষ সারা পৃথিবীতে উপকার পেয়েছে, এবং আপনারা কমেন্ট করে জানান যে আপনারা পৃথিবীর কে কোন জায়গা থেকে আপনারা অংশগ্রহণ করছেন, হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আপনারা অংশগ্রহণ করছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা নেক্সট সেশনে যাচ্ছি, যাওয়ার আগে আবার একটু বলে রাখি যে প্লিজ আপনারা 6,000 প্রায় হয়ে যাচ্ছেন, আপনারা আরেকটা শেয়ার দেন, আরও বেড়ে যাবে। আসুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে প্রসেসড ফুডগুলো আমরা আগে বাদ দিয়ে দিব। প্রথমে আপনারা শুরু করবেন এভাবে যে ঠিক আছে আপনি হঠাৎ করে শুরু করতে চান না, হ্যাঁ, হঠাৎ করে শুরু করতে চান না, তাহলে কি করবেন যে ঠিক আছে আজকে থেকে আমি তেলের ভিতরে আমি সয়াবিন তেলটা বাদ দিয়ে দিব, সয়াবিন তেলটা আমি খাবো না, শেষ, সয়াবিন তেল খাবো না। ওকে, ক্লিয়ার? বাজারের কেনা কোনো জিনিস খাবো না, খাবো না, কোনো রকম হোটেলের কোনো জিনিস খাবো না। আগে আমি বাদ দিব, কি কি খাবো এগুলো আমি বাদ দিব আগে প্রথম দিকে, যে আপনি অন্তত বাজে খাবারটা বাদ দিয়ে দিন, চিনিটা বাদ দিয়ে দিন, চিনির তৈরি জিনিসটা বাদ দিয়ে দিন, বাজে খাবারটা বাদ দিয়ে দিন। ওকে, এইভাবে বাজে খাবার বাদ দিলেই দেখবেন আপনার একটা ভালো লাগছে। আপনি কয়েকদিন বাজে খাবার বাদ দেন, শুধু অন্য যেভাবে খাচ্ছেন সব ঠিকঠাক, শুধু বাজে খাবারটা বাদ দিয়ে দিন। এইভাবে আপনি স্টার্ট করুন, ইউকে থেকে জয়েন করেছেন, আমার মনে হয় পৃথিবীর প্রায় সব জায়গা থেকে আপনারা জয়েন করেছেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রথমে আমরা স্টার্ট করছি যে আমরা আগে বাদ দিয়ে দিলাম, বাজে খাবারটা বাদ দিয়ে দিলাম, যে আমরা খাবার থেকে যে
আর্টিফিশিয়াল অয়েল যেমন হচ্ছে সয়াবিন, সানফ্লাওয়ার, ক্যানোলা, রাইস বার্ন এই ধরনের তেল আমরা বাদ, এটা কমপ্লিটলি বাদ। হ্যাঁ, কোনো রকম প্রসেসড খাবার বাদ, কোনো রকম সুগার বাদ। হ্যাঁ, মিল্কটা আপাতত বাদ দিয়ে দেন, মিল্কটা বাদ দিয়ে দেন। এইভাবে কিছুদিন চলেন, যাওয়ার পরে এবার যখন মনে করেন ওকে নাও ইউ আর কমফোর্টেবল যে আমি বাজে খাবার খাচ্ছি না, আমি এখন যা খাই ভালো খাই, তো প্রথমে কি করবেন যে যারা শুরু করতে চান যে আমরা দীর্ঘদিন ভাত খেয়ে এসেছি, তো হঠাৎ করে আমি তো ভাত বাদ দিলে আমার কাছে পারবো না, আমি এখন খারাপ লাগবে, কারণ আমার অভ্যাস ছোটোবেলা থেকে আমি ভাত খেয়ে এসেছি, হঠাৎ করে ভাত বাদ দিতে পারবো না। তাহলে আপনারা কি করেন যে আগে আপনারা ঢেকি ছাটা লাল চালটা জোগাড় করেন, ঢেকি ছাটা লাল চাল জোগাড় করে যে আপনারা মানে রুটি খাওয়াটা প্রথমে বাদ দিয়ে দেন, যে সকালে আমি রুটি খাবো না। তাহলে সকালের নাস্তাটা আমি বলে দিই যে কি করব, যে সকালে আপনি ধরেন অ্যাজ ইউজুয়াল যেভাবে নাস্তা করতেন সেটাই করবেন। আপনি কি করবেন, খাবারের সঙ্গে ডিম রাখবেন, ডিম, এবং চেষ্টা করবেন সেখানে কোকোনাট অয়েল বা ঘি দিয়ে, খাঁটি ঘি হতে হবে। দেখুন প্রতিটি প্রোডাক্ট হতে হবে অর্গানিক এবং ন্যাচারাল যতটুক পারেন, অর্গানিক ন্যাচারাল আপনারা যতটুক পারেন প্রতিটি প্রোডাক্ট চেষ্টা করবেন যেন ফার মোস্ট অর্গানিক ন্যাচারাল হয়, যেমন দেশি মুরগির ডিম বা দেশি হাঁসের ডিম। হ্যাঁ, তো এইটা একটু চেষ্টা করবেন। আমি জানি কষ্ট হবে, কারণ আমার নিজের জোগাড় করতে কষ্ট হয়, বাট মানুষ চাইলে সব পারে। হ্যাঁ, ডেডিকেশনটা হচ্ছে আসল। যেমন আমার ওই যে সবার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় মানতে হবে, সেটা আবার বলে দিই। একটা হচ্ছে ডিসিপ্লিন। আপনারা মনে রাখবেন যে আমি ডিসিপ্লিন মানবো, আপনারা এগ্রি করেন যে আমি ডিসিপ্লিন মানবো, আপনারা কমেন্ট করে জানান যে ইয়েস আমি ডিসিপ্লিন মানবো, আপনারা কমেন্ট করে জানান আমি ডিসিপ্লিন মানবো, আমি ডেডিকেটেড হব, ডু অর ডাই হব, আমি করব, আমি করবই। হ্যাঁ, আপনারা বলেন যে আমরা ডেডিকেটেড হব, আমরা করবই। হ্যাঁ, এভাবে একটা কমেন্ট করেন যে আমি ডেডিকেটেড হব, আমি কনসিস্টেন্সি রাখবো, অর্থাৎ আমি করেই যাব, আমি করেই যাব, আমি ছাড়বো না, আমি ভালো কাজগুলো ছাড়বো না। আমি যখন বুঝবো এই কাজটা করে আমার উপকার, বাজে খাবার না খেয়ে আমার ভালো লাগছে, আমি ভালো লাইফস্টাইল অ্যাডাপ্ট করছি, আমার ভালো লাগছে, আপনি কেন ছাড়বেন? তাহলে নিজের ভালো হওয়ার পরে সে কিভাবে নিজের ক্ষতি করবে? সো ভেরি ডেডিকেটেড অ্যাবাউট দিস অ্যান্ড কনসিস্টেন্ট, মানে আপনাকে এটা ধরে রাখার চেষ্টা করবো যে হ্যাঁ আমি সুস্থ লাইফস্টাইল ধরে রাখবো। কারণ একটা জিনিস যদি আমি ধরে রাখতে না পারি তাহলে এটা আমি করলাম বা কেন, করে আমার লাভটা কী হলো, খামাখা কয়েকটা দিন এগুলো কেন করলাম? তো এই জন্যে একটা জিনিস মনে রাখবেন যে কনসিস্টেন্সি ইজ দ্য কি। যে কোনো কাজ আপনি যদি করতে যান, আপনার যদি ডিসিপ্লিন থাকে, ডেডিকেশন থাকে, কনসিস্টেন্সি থাকে, দেন ইউ উইল সাকসিড। এনি টাইপ অফ, আপনি পড়াশোনা করতে চান, চাকরি বাকরি, যে কোনো কিছু, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে আপনারা কমেন্ট করেন আমাকে যে হ্যাঁ আমি ডিসিপ্লিন মানবো, আমি ডেডিকেটেড থাকবো, আমি কনসিস্টেন্সি রাখবো, এবং আমি কনফিডেন্ট থাকবো, ইয়েস আই ক্যান ডু ইট। এত লক্ষ লক্ষ মানুষ পড়লে কেন আমি পারবো না? তার দুইটা চোখ আছে, তার নাক আছে, কান আছে, চুল আছে, হাত আছে, পা আছে, আমারও সব আছে, ও যদি পারে আমি পারবো না কেন? সো আপনাকে কনফিডেন্ট হতে হবে যে আমিও পারবো, ইনশাআল্লাহ আমিও পারবো। হ্যাঁ, তাহলে কনফিডেন্স হতে হবে। এবং যখন আপনি ভালো করে মানবেন, 1-2 মাস মানার পরে আপনি দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে, আপনার মোটিভেশন পাচ্ছেন, এবার ভালো লাগতেছে, এবার অনেক শক্তি পাইতেছেন, এবার ব্যায়াম করতে ভালো লাগতেছে, এবার আর আপনাকে কেউ মোটিভেট করা লাগছে, ইউ আর নাও সেলফ মোটিভেটিং। সো আমরা সব বুঝিয়ে দেবো আজকে যে কিভাবে কখন আপনার শক্তি বেড়ে যাবে, কখন আপনি এটা লাগবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করে জানাচ্ছেন, এবং 7,000 আপনারা হয়ে গিয়েছেন। আমি অনুরোধ করব সবাই আরেকটা শেয়ার দিলে আপনারা এটা উপকার আপনারা পাবেন। বিশ্বাস করুন, আপনারা যারা এখানে সময় নষ্ট করছেন না, আমরা ইউটিউবে অনেক সময় নষ্ট করি, আমরা অনেক বিনোদনের অনেক কিছু দেখি, অনেক মজার মজার অনেক জিনিস দেখি, অনেকের বিরুদ্ধে অনেকে কুৎসা রটনা করে, সেগুলো দেখি। আমি আমি অনেক সময় মিডিয়াতে সময় নষ্ট করি। প্লিজ দেখুন, এই লকডাউনে আপনারা এই সময়টা এখানে দেন, আপনাদের কাজে লাগবে, বিশ্বাস করুন, বিলিভ মি আপনাদের কাজে লাগবে। দেখেন লাখ লাখ মানুষ উপকার পাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ওষুধ ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো প্রথমে আমরা বাজে খাবার ছেড়ে দিব, এবার আসেন আমরা ঢেকি ছাটা লাল চাটা সংগ্রহ করব। তাহলে আমরা সকালের খাবারটা কি খাচ্ছিলাম, যে আমি 2টো ডিম বা 3টা ডিম বা 4টা, যে কটা খেলে আপনার পেট ভরে, সেটা একটু ঘি দিয়ে বা আপনি নারকেলের তেল দিয়ে, কোকোনাট অয়েল, অবশ্যই অর্গানিক কোল্ড প্রেসড কোকোনাট অয়েল হতে হবে, এটা আমাদের আলটিমেট অর্গানিক লাইফে আছে। অবশ্যই আপনার ঘিটা খাঁটি হতে হবে, তাহলে ডিমটা দেশি হতে হবে। ওকে, তাহলে আপনি 2-3টা ডিম বা 4টা ডিম, সঙ্গে আপনি একটু বাদাম নিতে পারেন। অবশ্যই প্রথম দিকে চীনা বাদাম খাবেন না, প্লিজ চীনা বাদাম খাবেন না। আপনাদেরকে প্রথম দিকে যারা শুরু করতে চান তাদেরকে একটা বাদামই আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে কাঠ বাদাম, বা এটা আমন্ড বা আলমন্ড, কাঠ বাদাম। বাঙালিরা অবশ্য আলমন্ড বললে চিনবে, যারা বিদেশি আছে তারা আমন্ড বললে চিনবে, কাঠ বাদাম বললে চিনবে। আর হচ্ছে ম্যাকাডোনিয়ান নাট, এটা যারা দেশের বাইরে আছেন তাদের জন্য, ব্রাজিল নাট, এগুলো যারা দেশের বাইরে আছে তাদের জন্য, আমাদের দেশে অতটা পাওয়া যায় না।
বাদাম সবসময় মনে রাখবেন যে অল্প খেতে হবে, বাদাম সবসময় মনে রাখবেন অল্প খেতে হবে। বাদাম বেশি খেলে ওমেগা 6 হবে, ইনফ্লামেশন হবে। সো বাদাম আপনি বেশি খাবেন না, আমি বারবার বলছি বাদাম কম খাবেন। অনেকেই দেখেছি ডায়েট করতে গিয়ে বা লাইফস্টাইল ভালো ফলো করতে দিয়ে অনেক করে বাদাম খাইতে আসে, এটা খুবই অন্যায়, খুবই অপরাধ, এটাতে আপনি সাফার করবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আমরা কি করতেছি যে এবার আমরা তাদেরকে সবাইকে বলবো যে হ্যাঁ সকালের নাস্তাটা কিভাবে করবেন। তো সকালের নাস্তাটা আপনি ডিম দিয়ে করুন, বাদাম অল্প রাখুন, এখানে আপনি ভেজিটেবল, শাকসবজি, তারপরে সালাদ, হ্যাঁ যে জিনিসগুলো আপনার পছন্দ এগুলো অ্যাড করুন, কোনো অসুবিধা নেই। আপনি ডিমটা আবার টমেটো দিয়ে বা অন্যান্য শাকসবজির সঙ্গে মিক্সড করে সেভাবেও আপনি ডিমটাকে করতে পারেন। মোটামুটি এমনভাবে খাবেন আপনার পেট যেন ভরে। প্রথম দিকে মনে রাখবেন কম খাওয়া নয়, এটা নোট করুন, প্রথম দিকে কম খাওয়া নয়, প্লিজ নোট ইট ডাউন, প্রথম দিকে কম খাওয়া নয়। আপনারা অনেকেই ওজন কমাতে এসে বা মনে করেন যে আমরা প্রথমে খুব কম কম খাবো, এই অল্প অল্প খেতে গিয়ে বিশাল বিপদে আপনারা পড়েন। প্লিজ আবার বলছি, প্রথম দিকে কম খাওয়া নয়, প্রথমে আপনাকে যথেষ্ট খেতে হবে। সেটা মানে হচ্ছে আপনার ক্ষুধাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এমন না যে গাদাখানিক খেতে হবে, অর্থাৎ একদম কম খাবো না। অনেকেই প্রথমে মনে করে ডায়েট করা বা ওজন কমাতে যাওয়া মানে আমি অল্প খাবো, এটা ভেরি ডেঞ্জারাস। ইনিশিয়ালি আপনার প্রথম দিকে এটা করা যাবে না। তাহলে আপনি কি করলেন যে এইভাবে খেলেন নাস্তাটা, এরপরে আমি ডিটেলস বলে দিব। এরপরে আপনি দুপুরে অল্প ভাত খেলেন, শাকসবজি দিয়ে সেখানে মাছ রাখতে পারেন বা দেশি মুরগির মাংস রাখতে পারেন। হ্যাঁ, তো এরপরে আবার সন্ধ্যার দিকে আপনি এইটা একটু চেষ্টা করবেন যে সন্ধ্যা আর্লি 6টার ভিতরে খাওয়া শেষ করে ফেলতে, সেখানেও আপনি প্রয়োজনে অল্প ভাত খেলেন। এবার ঢেকি ছাটা লাল চালের ভাত, অল্প ভাত খেলেন, শাকসবজি খেলেন, ওখানে মুরগি বা মাছ খেলেন। খেয়ে আপনি চেষ্টা করবেন যে আর্লি ঘুমাতে, এটা খুবই ইম্পর্টেন্ট, আর্লি ঘুমাতে যেতে হবে। হ্যাঁ, তাহলে ঘুমাতে যাওয়ার 3 থেকে 4 ঘন্টা আগে খেয়ে শেষ করতে হবে। আবার লিখে রাখুন, ঘুমাতে যাওয়ার 3 থেকে 4 ঘন্টা আগে খেয়ে শেষ করতে হবে। তারপরে আপনি চেষ্টা করবেন 9টা থেকে 10টার ভিতরে ঘুমাতে যেতে। দেখুন সবার লাইফস্টাইল এক না, তো এখানে একটু ভেরিয়েশন আপনি করে নেবেন আপনার মতো করে। আমি জাস্ট ইন জেনারেল বলতেছি, আপনারা কাস্টমাইজ করে নেবেন নিজের মতো করে, তাহলে আমরা আর্লি ঘুমাতে যাব। ওকে, তারপরে আমরা চেষ্টা করব সকালে ভোরে ঘুম থেকে উঠতে, ব্যায়াম করতে, সেগুলো নিয়ে আমি পরে ডিটেলস আসতেছি। এখন আপনি প্রথম 1-2 সপ্তাহ এভাবে চলে দেখলেন, ইউ আর নাও কমফোর্টেবল। তাহলে এবার কি করবেন যে সকালের খাওয়াটা এখন দেখবেন যে ক্ষুধা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো এবার সকালের খাওয়াটা চেষ্টা করবেন যে দেরি করে খেতে, অর্থাৎ প্রথম দিকে 10টায় খেতে, তারপর 11টায়, তারপর 12টায়, তারপর 2টার দিকে সকালের খাবারটা নিয়ে যাবেন। সকালের খাবার একটু আগে যা বলেছি সেটাই থাকবে, আর একবেলা খাবার বাদ হয়ে গেল, অর্থাৎ দুপুরে খেলাম সকালের নাস্তাটা, অর্থাৎ ওই যে ডিম, শাকসবজি যেগুলো বলেছিলাম, সালাদ টালাদ, এগুলো আমরা খাচ্ছি এখন কোথায়? এখন আমরা খাচ্ছি দুপুরবেলায় বা 12টা-1টার দিকে, আরেকবার খাচ্ছি সন্ধ্যা 6টার দিকে, ওখানে আমি অল্প ভাত খাচ্ছি। ঠিক আছে, এবার আসুন আমরা 1-2 সপ্তাহ গেলে এটাও আপনি কমফোর্টেবল ফিল করছেন, এবার টোটালি ভাত বাদ দিয়ে দেন। অর্থাৎ আপনি এখন কি কি খাবার খাবেন না এবার আমি বলি। এবার বুঝলেন যে এখন আমি বাদ দিয়ে দিতে পারতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। এবার আসেন যে আপনারা কি কি খাবেন না, ভালো করে একটু শুনে রাখেন। প্রথমে যে খাবারটা খাবেন না সেটা হচ্ছে সকল শস্য জাতীয় খাবার, যে আমি ভাত বাদ দিয়েছি, চাল, ভুট্টা, গম, জব, এগুলা তৈরি যে কোনো ধরনের খাবার, চিড়া, মুড়ি, খই, রুটি, পরোটা, বিস্কিট, চানাচুর, নুডলস, পাস্তা, ওটস, কর্নফ্লেক্স, পাউরুটি, কেক, সকল রকমের পিঠা, পায়েস, এগুলো খাবো না। ওকে, এর আগের পর্যায়গুলো যারা দেখে এসেছেন তারা নিশ্চয়ই এটা ফলো করতে পারতেছেন যে এখন আমি চেষ্টা করতেছি ফ্যাট বার্নিংয়ে যাব। হ্যাঁ, আস্তে আস্তে আমি এবার ফ্যাট বার্নিংয়ে যাব। তারপরে আমি কি করলাম, চিনি খাবো না, গুড় খাবো না, মধুও খাবো না, সকল প্রকার কোমল পানীয় খাবো না, ডায়েট কোক খাবো না, 0 ক্যাল সুগার খাবো না, তারপর জুস খাবো না, এবং কোনো রকম বেভারেজ খাবো না, এমনকি কোনো ফলের রস, রিয়েল ফলের রসও আমরা খাবো না। ওকে, নেক্সট হচ্ছে সব ধরনের দেশি বিদেশি ফল আমরা এখন খাবো না প্রথম দিকে, এবং কখন খাবো আমি বলে দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এবং আপনারা 8000-এর বেশি হয়েছেন, আমি চাই যে আপনারা যদি সবাই একটা শেয়ার দেন, আরও সবাই শুনবে, উপকৃত হবে। এক ভিডিওতে চেষ্টা করব সব কিছু কভার করে দিতে, সব কিছু ইনশাল্লাহ, যদি আল্লাহ ভালো রাখে, বাঁচিয়ে রাখে, যদি কোনো ডিস্টার্ব না হয়। আমার চেষ্টা থাকবে আপনারা শুধু কষ্ট করে সঙ্গে থাকেন, কাজে লাগবে, সময়টা আপনার নষ্ট হবে না। তাহলে আমি যেগুলো লিখে রাখুন আপনারা। তারপর হচ্ছে সরাসরি দুধ খাবো না, দুধের তৈরি কোনো জিনিস খাবো না, প্রথম দিকে টক দই খাবো না, তারপরে
পুডিং খাবো না, সকল রকম মিষ্টি বাদ, সকল ধরনের মিষ্টি খাবো না। সবজির মধ্যে আলু খাবো না, স্কোয়াশ খাবো না, বেবিকর্ন খাবো না, কচুরমুখী আপাতত খাবো না, এগুলো পরে আমরা খেতে পারবো। ওকে, তারপরে আসুন সব ধরনের ডাল, যেমন মসুর, মুগ, ছোলা, মাসকালাই, শিমের বিচি, মটরশুঁটি, আপাতত এটা নিষেধ। ঠিক আছে, আপাতত প্রথম দিকে। এটা কিন্তু সারা জীবন এভাবে না, কিন্তু আবার ভয় পেন না যে আমরা কি সারা জীবন খাবো, ছোলা খাওয়া যাবে, প্রথম দিকে খাওয়া যাবে না, পরে মেনটেনিং এর সময় খেতে পারবেন, বলে দিব। হ্যাঁ, একটু ধৈর্য ধরে থাকুন, সব বলে দিব। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, একটা একটা করে। এখন যদি প্রথমে এসে শেষের কথা বলি তাহলে কি হয়, গল্প তো ওখানেই শেষ। তা আমরা শুরুর গল্প করছি, এখন শেষের গল্পতে এখন না যাই, আমরা আগে শুরু করি, আমরা ফ্যাট অ্যাডাপ্টেশন কীভাবে শুরু করব। তারপরে সয়াবিন, সূর্যমুখী, ভুট্টা, রাইস বার্ন, অন্যান্য সকল ভেজিটেবল অয়েল, এইটা জীবনে কোনোদিন খাবো না, এটা জীবনে কোনোদিন খাবো না। ওকে, ফিনিশ। এবার আসেন সব ধরনের ফাস্ট ফুড, প্রসেসড ফুড, বেভারেজ জীবনের তরে খাবো না যদি সুস্থ থাকতে চান। কেন 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 জানেন? কারণ হচ্ছে যে আপনার যে ব্রেনটা তৈরি হচ্ছে, আপনার যে চুলগুলো তৈরি হইতেছে, হ্যাঁ, আপনার যেই জিনিসটা বডির যে সেল তৈরি হইতেছে, কোষ তৈরি হইতেছে, সব এই খাবার থেকে। আপনি যা খাবেন আপনি তাই হবেন। আপনি যদি এইসব বাজে খাবার খান, হ্যাঁ, যেগুলোর কথা একদম আজীবনের জন্য নিষিদ্ধ করলাম, তাহলে আপনি বাজেভাবে আপনার কোষ তৈরি হবে, আপনার সেল বাজেভাবে তৈরি হবে, আপনার চুল খারাপ চুল তৈরি হবে, বাজে চুল তৈরি হবে, আপনার নখ ভালো থাকবে না, আপনার মেজাজ ভালো থাকবে না, আপনার অ্যাসিডিক ক্যারেক্টার হবে, আপনি তেলে বেগুনে জ্বলে উঠবেন, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, আপনার ডায়াবেটিস হবে, সকল রকমের রোগ হবে, আপনাকে 100 ধরনের ডিজিজে আপনাকে ধরবে, 100 ধরনের ডিজিজ। হ্যাঁ, তো প্রথম দিকে এখন যারা প্রশ্ন করছেন, এবার আবার শুরু করে আবার একটু এটাকে সামারাইজ করি, তাহলে মোটামুটি খাদ্যাভ্যাসের বিষয় যে যে খাবারগুলো খাবো না মোটামুটি আমরা ক্লিয়ার করেছি। ওকে, এবার আসেন, একজন প্রশ্ন করেছেন কোথায় পাবো। দেখুন, ঢেকি ছাটা চাল কোথায় পাবেন, ঢেকি ছাটা নামে একটা ইয়ে আছে, সেখানে পেতে পারেন, অথবা আমরা চেষ্টা করছি ওদের সঙ্গে ইনকর্পোরেশন করে আমাদের আলটিমেট অর্গানিক লাইফে কিছু ঢেকি ছাটা তেল উঠাবো, বাট নিজের মতো সোর্সিং করে নেবেন। হ্যাঁ, আমি কি আপনাকে এখন চাল খুঁজে দিব? যদি বলেন ঠিক আছে আমি এখন এইসব বাদ দিয়ে চলেন চাল খুঁজে দিয়ে আপনাকে চাল জোগাড় করে দিব, এক্সিলেন্ট। আপনাদের এই কথাগুলো মানতে গিয়ে এখন সবাই আমাকে ব্যবসায়ী বলে, কেন জানেন? এই যে আপনারা অর্গানিক প্রোডাক্ট পান না, তো আমি অর্গানিক প্রোডাক্ট যেগুলো চেষ্টা করেছি কিছু কিছু আমরা আলটিমেট অর্গানিক লাইফে কিছু কিছু অর্গানিক প্রোডাক্ট রাখতে। দুঃখজনক কি জানেন, যে আপনারা এখন আবার বলছেন যে আমি এখন ব্যবসা শুরু করেছি। তো মুশকিল কি, আপনারাই জিজ্ঞেস করেন, আপনাদেরকে যখন উত্তর দেই, আপনাদেরকে যখন জোগাড় করে দেই, আপনারাই আবার সমালোচনা করেন। যাক, ইটস ওকে, আমি জানি ভালো কাজের সমালোচনা থাকবে, এটা কোনো ব্যাপার না, এটা মেনে নিয়েই তো আমি এখানে এসেছি, তাই না? গালাগালি শোনার জন্য। আপনারা জানেন হয়তো যে গতকালকে একটা লাইভ করেছি, গতকালকে আমাদের প্ল্যাটফর্মে আমাকে নিয়ে একটা পোস্ট দিয়েছে ডাক্তারদের গ্রুপে, আমাকে কি ভাষায় তারা গালাগালি করে আপনারা বিশ্বাস করেন? যেটা মানে মানুষের ভাষা, ডাক্তারদের ভাষা আপনি চিন্তা করে বাদ দেন, মানুষের ভাষা হতে পারে, মানুষের ভাষা হতে পারে, এইটা আপনার বিশ্বাস হবে না। আমি স্ক্রিনশটগুলো সব রেখে দিয়েছি, সব স্ক্রিনশট রেখে দিয়েছি। হ্যাঁ, সময় মতো জায়গা মতো দিয়ে দিব। হ্যাঁ, যারা এগুলো বাড়াবাড়ি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে কাউকে সরাসরি নাম মেনশন করে যদি তাকে বুলিং করা হয় সেটা অবশ্যই আইনগত অপরাধ, আপনারা জানেন। তা আমি সব রেখে দিয়েছি স্ক্রিনশট, ইনশাল্লাহ আমি সবগুলো সময় মতো আমরা আইন প্রয়োগ করে এই সংস্থার কাছে তুলে দিব, কারণ সাইবার বুলিং এটা ক্রাইম। হ্যাঁ, এটা ঠিক না। তো যাই হোক, আমার কথা হচ্ছে আমার গঠনমূলক সমালোচনা করেন, আমি যে কথাগুলো বলতেছি এখান থেকে আপনাদের যে কথাগুলো পছন্দ হবে না প্রোটেস্ট করেন, আমি এক্সপ্লেন করার চেষ্টা করব যতখানি আমার জ্ঞানে আছে। তো আলহামদুলিল্লাহ লক্ষ 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 মানুষ উপকার পাচ্ছে, তো আপনারা পারবেন। তাহলে আমরা বাজে খাবারটা বাদ দিচ্ছি, দেখুন আপনারা চেষ্টা করে। কিন্তু এখান থেকে আবার আসুন খাবারের ব্যাপারে, 3টা জিনিস আমরা এখানে আবার অ্যাড করে দিব। এক হচ্ছে ওই যে ঢেকি ছাটা লাল চাল, আপনারা বললেন ভাত খেতে চান, আমরা কিন্তু যারা মেনটেনিং করি আমরা ঢেকি ছাটা লাল চালের ভাত কিন্তু মাঝে মাঝে খাই। তাহলে আপনি একদম ভাত ছেড়ে দিচ্ছেন, আবার ভাত আমরা দিব। ওকে, কখন দিব বলে দিব। তারপরে আবার আপনাকে দিব কি টক দই, এখান থেকে টক দই বাদ দিয়েছিলাম না, টক দই আবার দিব। হ্যাঁ, সেটা হলো মেনটেনিংয়ের সময়। আবার আপনাদেরকে দিব কি যে এই যে কোনো সবজি খাওয়ার স্বাধীনতা, যে কোনো শাকসবজি খাওয়ার স্বাধীনতা দিয়ে দিব, যে তখন আর বাছাবাছির দরকার নেই, ইউ ক্যান টেক এনি ভেজিটেবলস। ফ্রুটসের ভিতরে আমরা প্রথম দিকে আপনাদেরকে অ্যাড করে দিব, কবে থেকে আমি বলবো সামনে, আপনারা এটা দেখতে থাকুন। আমরা প্রথমে সাইট্রাস ফ্রুটসগুলো দিব, যেগুলো মিষ্টি কম, কিন্তু এগুলাতে সব ধরনের ভাইটামিন মিনারেলসগুলো এখানে থাকে, বিশেষ করে সবুজ শাকসবজি, হ্যাঁ, এবং এগুলো থাকে। তো এই জন্যে আমরা আপনাদেরকে
এই জিনিসগুলো মানে বলবো যে পরে অ্যাড করে দিব। তো আমাদের 3টা ভালো জিনিস আমরা প্রথম দিকে বাদ দিয়েছি। 1 নম্বর ভালো জিনিস বাদ দিয়েছি, সেটা হচ্ছে ফ্রুটস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল। কেন বাদ দিয়েছি জানেন? কারণ ওই যে ইনসুলিন, আমি যদি মিষ্টি ফল খাই, যাই খাই, সেটা আমার ইনসুলিনকে পিক দিবে, সুগার বাড়িয়ে দিবে। সুগার বাড়ালে ইনসুলিন আসবে, ইনসুলিন আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে। ইনসুলিন যদি বেশি থাকে আমার ফ্যাট বার্ন হবে না। দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, তো ওটা নিয়ে তো অনেক কথা বলেছি। আজকে আমি জাস্ট মানে কিভাবে শুরু করবেন পূর্ণাঙ্গভাবে বুঝাই দিচ্ছি। তাহলে আমরা যে জিনিসগুলো বাদ দিয়েছি মোটামুটি ক্লিয়ার না? সব এগুলো আপনারা লিখে রেখেছেন না কি কি বাদ দিয়েছি? পরে আমি যে খাবারগুলো আবার আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব। বাট আপনারা আমার কথাগুলো খেয়াল রাখুন, নোট রাখার চেষ্টা করুন, এবং সবাই এই যে প্রায় 9,000-এর কাছাকাছি আপনারা শেয়ার করুন। আপনারা একটা শেয়ার দিলে তো এখানেই 10,000 হয়ে যাবে। তো এই যে এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আপনারা যে আমার কাছে আশা লাগে না, তো আপনি এই যে আমার সিরিয়ালের জন্য এত করতেছেন, আমার কাছে আশা লাগবে না, সব বলে দিচ্ছি। এই কথাগুলোই আমার রুগীদেরকে ওখানে বলি, একটা কথা গোপন রাখি নাই, সব বলে দিচ্ছি। যে অনেকে কি করে যে হ্যাঁ আপনারা এটুক এটুক করবেন আর বাকিটা আপনি আমার কাছে আসবেন, আমি আপনার ডায়েট চার্ট লিখে দিব, আপনি আমার ডায়েট চার্ট ফলো করিয়া 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 আপনি করবেন। আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সব বলে দিচ্ছি, আপনি সব করতে পারবেন না, আমাকে কিছু করতে হবে না। আমি সব বলে দিচ্ছি, মানে আমার এখানে আসলে যে যে পরামর্শগুলো আমি দিতাম বা যেই এগুলো দিতাম সব আমি এখানে দিয়ে দিতেছি। তো আপনি যদি এখানে শেয়ার করে দেন, সবাই দেখুক, সবাই পেয়ে যাক, ফ্রি তো, এটা একদম ফ্রি। এখানে আপনার টাকা দিচ্ছেন আপনি আমাকে, হ্যাঁ, আর এমবি খরচ করে তো আপনি এখন হিরো আলমের গানও দেখবেন, তো অসুবিধা কি? সেটা দেখে কি শিখবেন আমি জানি না, কিন্তু আমার এখান থেকে তো আপনি অনেক কিছু শিখতে পারবেন, শিখে আপনি কাজে লাগাইতে পারবেন, আপনার সুস্থতার জন্য কাজে লাগাইতে পারবেন। সো এই জন্য বলতেছি যে প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ, এটা আপনি ভালো করে শুনুন। তাহলে আমরা যেই খাবারগুলো বাদ দিয়েছি প্রথম দিকে, সেটা চিরতরে বাদ দিয়েছি হচ্ছে প্রসেসড ফুড, চিরতরে বাদ দিয়েছি বাজে তেল, ইনফ্লামেটরি খাবার, যেগুলো মারাত্মক শরীরের জন্য ক্ষতিকর। এবার আসেন যে কি কি খাবার আপনি খেতে পারবেন, মানে সেটা আগে আমি বলে দিই। আমরা কোনো চার্ট দেই না, আমরা বলি যে আপনি এই এই খাবারগুলো খাবেন, এগুলো বাদ দিবেন। তো যেগুলো বাদ দিবেন প্রথম দিকে সেগুলো বলে দিলাম। এখন অনেকে জানতে চেয়েছেন কত দিনে কি করব, সেটা হচ্ছে আপনার নিজের বডিটা নিজের উপর। এইখানে হচ্ছে আপনার পার্সোনালাইজেশন, অর্থাৎ আপনি নিজের জন্য এটা করে নেবেন। আমি আপনাকে সব ধরনের আপনি উপকরণ দিয়ে দিব, আপনি মাস্টার শেফ হয়ে নিজের মতো করে আপনার রেসিপি আপনি তৈরি করবেন। সো এই জন্যে বলতেছি যে এই জন্য আমি যে এখন সবাই আমি তো পার্সোনালাইজড কোনো উপদেশ ভিডিওতে দিতে পারি না, পারি? কারণ আমি তো জেনারেলাইজড কথাগুলো বলতেছি যে আপনি এই খাবারগুলো আপনি খাবেন, এই খাবারগুলো আপনি খাবেন না। এখন আমি একটা মডেল দাঁড় করায় দিচ্ছি আপনাদেরকে, এবার আপনি গিয়ে নিজের জন্য কোনটা ভালো হয় আপনি এটা নিজের মতো করে নেবেন। দ্যাটস দ্য প্রবলেম। ওকে, তাহলে আসুন আমরা এই খাবারগুলো বাদ দিলাম, এবার খেতে পারবো কি কি দেখেন। অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তাহলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খাওয়ার কিছু নিয়ম। এক, আমরা সবসময় শাকসবজিটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করার চেষ্টা করব। যতটা সম্ভব অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা একটু দামিটা কেনার চেষ্টা করব, কারণ কম দামিগুলো আসলে কতটা অথেন্টিক কতটা এটা আমি জানি না, বাট ভালো দামি একটা কিনলে যেটা হবে যে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, বেশি খরচ হবে না, সামান্য খরচ হবে, আপনি দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এই জন্য টাকার কথা চিন্তা করবেন না, কারণ অসুস্থ হলে আপনি লাখ লাখ টাকা খরচ করবেন, আপনি ইন্ডিয়াতে যাবেন, থাইল্যান্ডে যাবেন, দেশের বাইরে যাবেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি পৃথিবীর সব দেশের রুগী দেখতেছি এবং সবখানেই একই রকম প্রবলেম হচ্ছে আমি জানি। সো এই জন্যে আপনি কোথাও গিয়ে যে একেবারে চিকিৎসা করে সুস্থ হবেন এমন কিছু না, সবাই ওষুধ দিবে এবং রোগ পুষে রাখবে, আসলে মূল যে চিকিৎসা সেটা হবে না। তো আমি বলছি আপনাদের মূল চিকিৎসা। তাহলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা আমরা একটু ভালো কোয়ালিটির নিব, এবং মনে রাখবেন এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা নিচে দেওয়ার জন্যে না, উপর থেকে ঢালার জন্য। আই মিন ডাইরেক্ট হিটে না আনলে এটা ভালো থাকবে। হ্যাঁ, হিটে আনলে কী হবে, আপনার যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা আপনি দাম দিয়ে কিনে খাচ্ছেন, যেই কারণে দামটা দিচ্ছেন সেটা আর থাকবে না। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন যে প্রথমে শাকসবজিগুলোকে বিভিন্ন রকম যত পারেন সবুজ শাকসবজি, হ্যাঁ আমি নাম বলে দিব, এগুলোকে অ্যারেঞ্জ করে আপনারা চেষ্টা করবেন যে একটু সিদ্ধ করতে, এবং এখানে অল্প সিদ্ধ, যত কম সিদ্ধ করে খাওয়া যায়, মানে যত কম সিদ্ধ করে খাওয়া যায় একটু সিদ্ধ করে এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট দিবেন, দিয়ে তারপরে উপর থেকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে দিবেন, উপর থেকে এক্সট্রা ভার্জিন, এতে তেলও কম লাগবে, খেতেও মজা লাগবে। হ্যাঁ, উপর থেকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে দিবেন। তাহলে আমি বলবো যাদের টাকা পয়সা একটু শর্টেজ আছে তারা অবশ্যই শুধুমাত্র সবজিটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করার চেষ্টা করবেন। আর যারা একান্তই গরিব, নিতান্ত, যদিও গরিবদের এই ধরনের সমস্যা কমই হয়,
তো একান্ত যারা গরিব তারা আপনারা সরিষার তেলটা দিতে পারেন, বাট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইজ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এখানে এটার কোনো বিকল্প সত্যি আল্লাহ দেয়নি, একটা জিনিসের বিকল্প আল্লাহ দেয়নি। এরপরে অর্গানিক কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, কথাটা মনে রাখবেন, অর্গানিক কোল্ড প্রেসড কোকোনাট অয়েল। তাহলে এটা আপনি আলটিমেট অর্গানিক লাইফে পাবেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আলটিমেট অর্গানিক লাইফে পাবেন। আলটিমেট অর্গানিক লাইফের ইয়াটা শেয়ার করে দিতে বলবো। তো এখানে আপনি কোল্ড প্রেস যেটা, সেটা হচ্ছে কোকোনাট অয়েল খাওয়ার অনেক নিয়ম আছে। একটা হচ্ছে আমি বুলেট কফিতে কোকোনাট অয়েল দিতে পারি, তারপরে আমি ভিনেগারের সঙ্গে কোকোনাট অয়েল খেতে পারি, আমি ডিম ভাজিতে কোকোনাট অয়েল ব্যবহার করতে পারি, আমি রান্নায় কোকোনাট অয়েল ব্যবহার করতে পারি, আপনি হলুদের সঙ্গে কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন, আপনি মাকা পাউডারের সাথে কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন। সো অনেকভাবে আপনি কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারবেন। এবার খাঁটি ঘি সেটা আপনি চেষ্টা করবেন বুলেট কফিতে খেতে, তারপরে ডিমের সঙ্গে খেতে চেষ্টা করবেন। ডিম আর ঘি মারাত্মক কম্বিনেশন, শক্তি আর শক্তি রে ভাই, ডিম আর ঘি, বুঝছেন। এবং যারা মানে পুরুষালী, যাদের শক্তির প্রয়োজন বেশি, হ্যাঁ, তাদের জন্য বলবো ফ্যাট অ্যাডাপ্টেশনের পরে আপনারা যদি 4টা ডিমের কুসুম, 1 চামচ ঘি, 1 চামচ নারকেল তেল এটা মিক্সড করেন, হ্যাঁ, এবং সেটা বুস্টার হিসেবে খান, আপনারা টের পাবেন। তবে হ্যাঁ, সঙ্গে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, হিট এক্সারসাইজ করতে হবে, বডি বিল্ডিং এক্সারসাইজ করতে হবে। একজন শুটকির কথা জানতে চেয়েছেন, শুটকির কথা বলেছি গতদিনও, যে শুটকি খেতে পারবেন যদি ঘরে তৈরি করেন। যদি বাজারের কেনা শুটকি হন, ডিডিটি দেওয়া, হ্যাঁ, ওই শুটকি আপনারা খেতে পারবেন না। চুল পড়া নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ, কারণ আমি সব বলবো, তো আপনারা চিন্তা করেন না, আপনারা শুনতে থাকেন, দেখেন কি বলি না বলি, হ্যাঁ, আপনারা শুনতে থাকেন এবং পরে গিয়ে আপনারা যাটা বলি নাই কমেন্ট করবেন। আশা করি তেমন কিছু থাকবে না, সব কভার করে দিব যতক্ষণ লাগুক, ইনশাল্লাহ। অনেক সময় আছে, আজকে লকডাউন, কোনো ঝামেলা নাই। শুধু আপনাদের সময় আছে কিনা আমি দেখবো, দেখি আপনাদের কতটুকু সময় আছে, দেখি কে বেশি ব্যস্ত, ডক্টর জাহাঙ্গীর কবির নাকি যারা আসলে উপকার চায় তারা, দেখি কারা বেশি ব্যস্ত। হ্যাঁ, আমি বেশি ব্যস্ত নাকি আপনারা বেশি ব্যস্ত, আজকে দেখে নিব। তা আমি বেশিরভাগ সময় দেখছি যে আপনারা আমার সাথে বেশি ব্যস্ত, মানে আপনাদের করারই সময় নেই, অথচ দরকার আপনাদের। আর আমি আপনাদের পিছনে লাগতেছি, অথচ আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আমার লাইফস্টাইল ভালো আছে, আমি ভালোভাবে চলতেছি, হ্যাঁ, আমার এক্সারসাইজ ক্যাপাসিটি বাড়তেছে, রানিং ক্যাপাসিটি বাড়তেছে, সব ধরনের ক্যাপাসিটি বাড়তেছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে যে আমি আপনাদের পিছনে লাগছি, হ্যাঁ, এখন আপনাদেরই সময় নেই। মনে হচ্ছে যে আপনাদের ভালো রেখা মানে আমি ভালো, অবশ্যই 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 আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো ইনশাল্লাহ। এটা মনের শান্তির একটা ব্যাপার আছে, হ্যাঁ। আমার একটা প্যাশন হচ্ছে কাউকে ভালো থাকতে দেখলে আমার ভালো লাগে, এটা আমার একটা প্যাশন, হ্যাঁ। আপনাদের যদি এই প্যাশনটা থাকে, আমার মনে হয় এটা খারাপ না, এটা খারাপ অভ্যাস না। তাহলে মাখনের ব্যাপারে বাজারের কেনা মাখন খেতে নিষেধ করব, বাজারের কেনা মাখন খেতে নিষেধ করব। খাঁটি ঘরে তৈরি বা নিজস্ব, যে আপনি নিশ্চিত যে হ্যাঁ এটা মাখনটা খাঁটি, সেটা। তো ঘি মাখনের ব্যাপারে আমাদের ভালোর কোনো শেষ নেই। যদি আমরা ঘাস খাওয়া গরু যেগুলো হেঁটে চড়ে বেড়ায়, অরিজিনাল ঘাস খাওয়া গরু থেকে যদি আমরা দুধটা সংগ্রহ করে ঘি মাখন বানাতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট। তো আমরা চেষ্টা করব মন্দের ভালোটা সংগ্রহ করতে, কারণ সবসময় বেস্ট আমরা পাবো না, হ্যাঁ। এবার আসেন ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল, এটা সবচেয়ে ভালোটা হচ্ছে যে কাঠের ঘানিতে ভাঙানো প্রথম চাপে যে তেলটা বের হয়, অর্থাৎ যেটা হিটের সংস্পর্শে আসে না, হ্যাঁ, যত হিটের সংস্পর্শে আসে না ওই তেলটা হচ্ছে সবচেয়ে ভালো। সরিষার তেল আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। সরিষার তেল আপনি বললাম যে শাকসবজিতেও দিতে পারেন, ডিম ভাজাতে দিতে পারেন, সবখানে। কিন্তু কথা হচ্ছে সরিষার তেলের আগে চেষ্টা করবেন শাকসবজিতে সবার আগে চেষ্টা করবেন আপনার অলিভ অয়েল, ডিমের সাথে সবচেয়ে বেশি চিন্তা করবেন ঘি, হ্যাঁ, এবং আপনার কোকোনাট অয়েলটা অনেক জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন, যেটা বললাম। এবার আসেন আমরা যে ভালো ভালো তেলগুলো খেতে পারবেন সেগুলো অলরেডি বলেছি। তাহলে আমাদের ফ্যাটের কন্টেন্ট বাড়াতে হবে। আমি যখন সুগার খাওয়া কমিয়ে দিচ্ছি, আপনাদের একটু আগে যে খাবারগুলো খেতে নিষেধ করলাম, এগুলো মূলত কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সুগার কমানো। তো যখন আপনি সুগার খাওয়া কমিয়ে দিলেন, এখন আপনারা অনেকেই কি করেন যে স্যার আমি আপনাকে ফলো করছি, কি হয়েছে, আমি ভাত রুটি খাই না, তো আপনি কি খান, আমি খালি শাকসবজি খাই। এইভাবে তো মরবেন, এটা হবে না। তাহলে আপনাকে কোয়ালিটি ফ্যাট বাড়াতে হবে। তো কোয়ালিটি ফ্যাট যেগুলো আমি বললাম, যে ডিম, আমার কুসুম, ডিমের যে কুসুম আছে এটা একটা কোয়ালিটি ফ্যাট, মাছের তেল একটা কোয়ালিটি ফ্যাট, ঘাস খাওয়া গরুর যে চর্বি একটা কোয়ালিটি ফ্যাট, এই কোয়ালিটি ফ্যাট, অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল একটা কোয়ালিটি ফ্যাট, কোল্ড প্রেসড কোকোনাট অয়েল একটা কোয়ালিটি ফ্যাট, খাঁটি ঘি একটা কোয়ালিটি ফ্যাট, খাঁটি মাখন একটা কোয়ালিটি ফ্যাট, হ্যাঁ, এই যে সরিষার তেল, এগুলো হচ্ছে গুড ফ্যাট। এই যে ডাক্তাররা আপনাদেরকে যে তেল খেতে নিষেধ করে কেন জানেন? কারণ হচ্ছে খারাপ তেল আপনার 101টা রোগ তৈরি করে। সেগুলো কি? ওই যে সয়াবিন, সালফ্লাওয়ার, রাইস বার্ন, এগুলো। কিন্তু
এরা এই দুটো ভালো খারাপকে আলাদা না করে তারা কি করছে, একটানা বলে দিচ্ছে যে নো অয়েল, নো অয়েল, নো অয়েল, অয়েল ইজ অয়েল। হ্যাঁ, ইটস নট ট্রু। কারণ তেলের ভালো খারাপ আছে, আপনি মানুষ হিসেবে যেমন আপনার ভালো খারাপ আছে, হ্যাঁ, তেলেরও ভালো খারাপ আছে। তো আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আপনি এটা চেষ্টা করেন। এবার আসেন প্রোটিনের ভিতরে আমরা কি কি খেতে দিচ্ছি, যেগুলো আমরা সারা জীবন খেয়ে এসেছি। যেমন ডিম খাবেন, ডিম আপনার যে কটা ক্ষুধা মেটে ওভাবে খাবেন আপনি, হ্যাঁ, 2টা 3টা 4টা আপনার যেভাবে ক্ষুধা মেটে। হ্যাঁ, তারপরে কুসুম সহ ডিম খেতে হবে। তারপরে চর্বিযুক্ত মাছ খাওয়ার চেষ্টা করবেন, সামুদ্রিক মাছ, দেশি মাছ, হ্যাঁ, নদীর মাছ, এগুলো পুকুরের মাছ খাওয়ার চেষ্টা করবেন। তাজা মাশরুম খেতে পারেন আপনারা, তাজা মাশরুম, তাজা দেশি গরুর মাংস পরিমিতি পরিমাণে। প্রথমে একটু মাংসটা কম খেতে হয়, বুঝছেন, ওই যে পরে মেনটেনে গিয়ে যখন বডি বিল্ড করবেন মাংস বাড়াবেন। মানে মাংস তারা বেশি খাবেন যারা বডি বিল্ডিং করেন, মানে মাসেল বিল্ডিং। তো মাসেল বিল্ডিং করলে মাংস বেশি খাবেন। মাসেল বিল্ডিং, মাসেল, 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 মাংস, মাংস, মাসেল, মাসেল প্রোটিন, মাসেল মাংস, মাসেল মাসেল, মাসেল মাংস, মাসেল। তার মানে মাংস খাবেন, মাংস বাড়াবেন। আর কিভাবে বলবো, তাও তো বুঝাতে পারতেছি না, হ্যাঁ, যে কিভাবে ওজন বাড়াবেন। তাহলে এবার বুঝছেন, যারা ওজন বাড়াইতে চান তাদের মাসেল বাড়াইতে হবে, তাদের প্রোটিন বাড়াইতে হবে, তাদের মাংস খাওয়া বাড়াইতে হবে। মাংস খাবেন, এখানে মাংস লাগায় দেবেন, মাংস শরীরে জমা হবে। হ্যাঁ, তাহলে আর ওই মাংস নিয়ে আপনার ভয় নেই। আপনারা যে মাংস খাইতে ভয় পান, কিডনি নষ্ট হবে, আসলে কি যে আপনি যদি সেটাকে বার্ন না করেন, সেটাকে ইউটিলাইজ না করেন, সেটা সিমেন্টের মতো, যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না। হ্যাঁ, মনে রাখবেন, সব কিছু আমাদের মাঝামাঝি করতে হবে। অতিরিক্ত কোনো কিছু ভালো না, ভালো না, ভালো না, ভালো না, অতিরিক্ত করবেন না, বাড়াবাড়ি করবেন না কোনো কিছুতে, এটা ভালো না। তো এই জন্যে বাড়াবাড়ি করে বিপদে পড়বেন, বদনাম তো আমার হবে, বুঝেন নাই? আপনারা না বুঝে করবেন, আমার বদনাম হবে। তো এই জন্যে ভালো করে বুঝাই দিচ্ছি। এরপর আর আমি কি করব ভাই বলেন? এখন আমার তো আর সবাইকে বাসায় বাসায় গিয়ে বসে খাওয়াই দেওয়া সম্ভব না, এখন মনে হয় সেটাই করতে হবে। এছাড়া তো সানফ্লাওয়ার নষ্ট তেল, আপনারা আবার কতবার বলবো? আপনাকে সানফ্লাওয়ার বলছি না, আবার জিজ্ঞেস করেন কেন সানফ্লাওয়ার কেমন তেল? রাইস বান, সানফ্লাওয়ার, ক্যানোলা, হ্যাঁ, সব নষ্ট নষ্ট, এগুলো খাবেন না। আমি যে কটা তেলের নাম বলছি, শুধুমাত্র তেলের ভিতরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, ঘি, মাখন আর হচ্ছে খাঁটি সরিষার তেল। এছাড়া আর কোনো তেলের নাম এখানে দিবেন না, দরকার নেই, ঝামেলা যাওয়ার দরকার নেই। আর যারা মনে করেন এর বাইরে কিছু করবেন, সেটা আপনার নিজ দায়িত্ব করবেন, সেটা আমাকে জিজ্ঞেস করার কোনো কিছু দরকার নেই। তাহলে আমরা দেশি মুরগি খেতে পারছি, দেশি খাসি খেতে পারছি, দেশি গরু খেতে পারছি, তাজা মাশরুম খেতে পারছি, তাজা মাছ খেতে পারছি, ডিম খাইতে পারছি। এত খাওয়া, আর কত খাইতে হবে আপনাদের? আরও খাওয়া চান? আর মজার মজার সব খাওয়া। আপনারা কে এগুলো, আগে এগুলো খাইতে দিত না, বলে যে ওজন কমাবা, চর্বি খাবা না, মাংস খাবা না, ডিম খাবা না, তারপরে তেল খাবা না। তো খাবোটা কি? আমি কি ঘাস খাবো নাকি? আমি গরু ছাগল ঘাস খাবো খালি? তো এখন আমি এত খাওয়া দিতেছি আপনাদেরকে, দেখেন কত খাওয়া, আরো খাইতে চান? হ্যাঁ, আমরা তো মোটামুটি খাওয়া তো আরো খাইয়ে শেষ করতে পারি না। যখন এক বেলাতে খাই, বুঝছেন, এত খাওয়া কখন খাবো, সময় পাই না। কখন বুলেট কফি খাবো, কখন মাকা পাউডার খাবো, কখন হলুদের চা খাবো, কখন ভিনেগার খাবো, কখন শাকসবজি খাবো, কখন ডিম খাবো, কখন মাছ খাবো, কখন মাংস খাবো, কখন গরু খাবো, কখন খাসি খাবো, কখন কলিজা খাবো, কখন মগজ খাবো, কখন, হ্যাঁ, তো মগজ খাইতে হবে, কলিজা খাইতে হবে, গরুর পায়া খাইতে হবে। এত খাওয়া কখন খাবো, কখন খাবো? আর এরা বলে আমাদের নাকি খাওয়া নাই। কি আশ্চর্য কথা! খাইয়া পারি না, সময় নাই, হ্যাঁ, খাওয়ার এত, এখন কয়ে খাওয়া বলে নাই। আর কত খাইতে চান? হ্যাঁ, অনেক খাওয়া, আপনারা খান, কোনো অসুবিধা নেই, এগুলো খাইবেন। হ্যাঁ, তো এগুলো খাইলে কী হবে আমি পরে বলতেছি। এবার আসেন শর্করা। তাহলে আমরা যে শর্করা বাদ দিয়েছি, আপনাদেরকে এখানে খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ প্লিজ এই জায়গাটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এখানে প্লিজ মনোযোগ দেন এবং আবার শেয়ার করতে অনুরোধ করব, কারণ এই জায়গাটা যদি আপনারা না বুঝেন, এখন বিরাট বিপদ হবে আপনাদের। আমি বলতেছি বিরাট বিপদ হবে, মানে আপনারা মিন করেন, আমি আপনাদেরকে ধোকা দিতেছি না, বিরাট বিপদ হবে। ভালো করে মনোযোগ দিন, একদম ভালো করে মনোযোগ দিন, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। শর্করা আমরা দেই না, শর্করা খেতে দেই না, চিনি খেতে দেই না, মিথ্যা কথা। কীরকম দেখেন, আমি বলতেছি, আমাদের শর্করাগুলো দেখেন। আমরা যেমন সকল শাক সবজি, যেমন বিশেষ করে লাল শাক, পালং শাক, পুঁই শাক, ডাঁটা, কচু, মেথি, মূলা, হেলেঞ্চা, কলমি, সরিষা, যত রকম শাক আছে আপনি খাইতেছেন, সেখানে অল্প পরিমাণ শর্করা আছে, স্লোলি অ্যাবজর্ব হয়। সো এইটা অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করার চেষ্টা করবেন। যেমন সব ধরনের সবজি, প্রায় ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, ঢেঁড়স, লাউ, বরবটি, শিম, চিচিঙ্গা, এমনকি মূলা, তারপরে অল্প গাজর, হ্যাঁ, তারপরে সবুজ মিষ্টি কুমড়া, সকল রকম ক্যাপসিকাম, এগুলো আপনারা অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করবেন। তাহলে দেখেন
কত রকমের খাওয়া। আরে কখন খাবেন এত খাওয়া? আমি তো বুঝতেছি না আপনারা এত খাবার খেয়ে পারবেন? আর কয় যে বলে ডায়েট করতেছি, কিসের ডায়েট? খাইতে আছি সমানে, হেরা কয় ডায়েট করতে আছি, সমানে খাইতেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি জানেন, আপনারা যদি বেশি বেশি শাকসবজি না খান, আপনি তো ভাত খাচ্ছেন না এখন, এখন তো আপনি ভাত খাচ্ছেন না, এখন যদি আপনি ভাত না খান তাহলে আপনাকে যে ফাইবারগুলো বাড়াতে হবে। তাহলে এখানে আছে প্রচুর ফাইবার, এখানে আছে প্রচুর মাল্টি মিনারেল, ভিটামিনস, মিনারেলসগুলো এখানে আছে, এখানে অনেক ধরনের, অনেকেই আছে তারা এই শাকসবজিটা সঠিকভাবে খায় না, বেশি করে খায় না, কম খায়, তারপরে বিপদে পড়ে। এবং বিপদে যে পড়বেন এতে কোনো সন্দেহ নাই, বিপদে পড়বেনই। প্রত্যয় যোগ করেছি, পড়বেন যদি সুন্দরভাবে না করেন। অবশ্যই বেশি বেশি শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। আইবিএস সম্পর্কে আজকে বলবো না, আপনি কেন কমেন্ট করলেন জানি না। আজকে শুধুমাত্র এই বিষয় নিয়ে কথা বলবো। আইবিএস এর আলোচনা আছে, ওটা আগে দেখে আসেন, তারপর গিয়ে আমরা বলবো। ওকে, তাহলে এবার আসেন, শশা খাবেন। ওফ, আরও খাওয়া আছে, এরে শেষ হয় নাই তো। শশা, টমেটো, গাজর, লেটুস পাতা, কাঁচা পেঁপে সালাদ হিসেবে খেতে পারেন। সকল রকম বাদাম, কিন্তু ওই যে বললাম কাঠবাদামটা, হ্যাঁ, 12-14 ঘন্টা বা 12 থেকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে কাঠবাদামটা খাবেন। হ্যাঁ, তো এই জিনিসটা একটু যদি কোকোনাট অয়েল দিয়ে ইয়ে করে নেন সেটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। এবার আসেন যে জিনিসটা মাস্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে চাই, ফ্যাট বার্নিং ত্বরান্বিত করতে চাই, এই কারণে আমরা অর্গানিক কোকোনাট ভিনেগার উইথ দ্য মাদার অথবা অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার আমরা খাওয়ার চেষ্টা করব। এটা আমাদেরকে মাস্ট চেষ্টা করা উচিত। এখন কথা হচ্ছে, যদি ভেজাল ভিনেগার খান মরবেন, আমি বলে দিচ্ছি, ভেজাল ভিনেগার খান। যারা দেশের বাইরে আছেন তারা তো বেঁচে গেছেন, যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলবো যে প্লিজ 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 এই বিষয়টা কনফার্ম হবেন যে আপনি আমার ওখান থেকে প্লিজ ভিনেগারটা নেবেন, এবং আমি আপনাকে নিশ্চয়তা দিব ইনশাল্লাহ এটা আপনার খাঁটি হবে। বাট অন্য কোথাও থেকে নিলে এটা আমি জানি না, হ্যাঁ, এটা আমি বলতে পারবো না। সো এই জন্যে বলবো যে অনেকেই খারাপ ভিনেগার খেয়ে বিপদে পড়েছেন, বাজে ভিনেগার খেয়ে বিপদে পড়েছেন, নকল ভিনেগার খেয়ে বিপদে পড়েছেন, কম দামি ভিনেগার খেয়ে বিপদে পড়েছেন। প্লিজ আপনাদের হাত জোর করছি, এটা করবেন না, করবেন না, করবেন না। মানে এটা নিশ্চিত হবেন যে আপনার এই জীবনটা আপনার মনে করেন যে এমন না যে বাজে খাবার খেয়ে নষ্ট করে দিবেন। প্লিজ এটা আমি বলবো। তাহলে নিয়মটা কি, যে 1 চামচ ভিনেগার, হ্যাঁ 1 চামচ ভিনেগার, আর হচ্ছে এটার সঙ্গে আমি চাইলে 1 চামচ কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিতে পারি, আমি চাইলে এটা ডাবের পানিতে মিশাতে পারি, চাইলে এটার সাথে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিতে পারি, চাইলে একটু আদার রস দিতে পারি, চাইলে একটু লেবুর রস দিতে পারি। যাদের প্রথম থেকে খালি পেটে খেতে অসুবিধা হবে তারা আমি খাবারের মাঝখানে খেতে পারি। তারপরে মনে করেন যে প্রথম দিকে যারা 1 চামচ খেতে পারেন না তারা আধা চামচ খেতে পারেন, তারপরে 1 চামচে আসতে পারেন। মানে সোজা কথা হলো ধীরে 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 আপনারা এটা আপনার ইয়ে করবেন, ঠিক আছে? ধীরে ধীরে এটা আপনি ইয়ে করতে চাইবেন, আস্তে আস্তে বডিতে। যে কোনো নতুন জিনিস প্রথমে অল্প দিয়ে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে পরিমাণ বাড়াবেন। তাহলে এটা খাওয়াটা কিন্তু খুবই জরুরি। এবং হিমালয়ান পিঙ্ক সল্ট পানিতে মিশিয়ে খাওয়া খুব জরুরি। ডিটক্স ওয়াটার খেতে হবে, আমি দেখিয়েছি আমার ভিডিওতে কিভাবে ডিটক্স ওয়াটার বানাতে হয়। ডিটক্স ওয়াটার সঙ্গে হিমালয়ান পিঙ্ক সল্ট, অরিজিনাল হিমালয়ান পিঙ্ক সল্টটা নেওয়ার চেষ্টা করবেন। আমার ওখানে আছে আলটিমেট অর্গানিক লাইফে। দেখুন, প্রোডাক্ট যদি অরিজিনাল না হয় আপনি বিপদে পড়বেন। তো অনেকেই দেখবেন হিমালয়ান পিঙ্ক সল্ট কিনেছেন, কেনার পরে আপনি দেখা যাচ্ছে যে সেটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, তো দেখুন আসলে কম দামে সস্তার 3 অবস্থা, মনে রাখবেন। তো আপনাদেরকে অনুরোধ করব প্লিজ হিমালয়ান পিঙ্ক সল্টটা একটু খাঁটি আছে আমার ওখানে, ওটা সংগ্রহ করে নেবেন। এরপরে পর্যাপ্ত পানি। অনেকে জিজ্ঞেস করছেন পানি কিভাবে খাবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম দিকে আপনাকে পানিতে একটু লবণ মেশাতে হবে। আপনার যদি প্রেশার থাকে তাও মেশাতে হবে, আপনার যদি ডায়াবেটিস থাকে তাও মেশাতে হবে, আপনার যেটাই হোক। আমাদের যারা পুরোপুরি ফলো করবেন তাদেরকে অবশ্যই একটু পানিতে একটু হালকা হিমালয়ান পিঙ্ক সল্ট মেশাতে হবে। যাদের প্রেশার বেশি আছে তারা আধা চামচ 1 লিটারে, আর যাদের নর্মাল মানুষ তারা 1 লিটারে 1 চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট আপনারা মিশাবেন। কেন সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন প্রথম দিকে ফ্যাট অ্যাডাপ্টেশন করব, অর্থাৎ ফ্যাট বার্নিং বডিকে শেখাবো, তখন প্রথম দিকে ওই যে ইনসুলিন লেভেল কমে যাবে, ওই যে সুগার লেভেলটা কমে যাবে, গেলে পরে আপনার এখান থেকে প্রচুর পানি বেরিয়ে যাবে বডি থেকে, প্রচুর। যেটা আপনারা প্রথম দিকে যে ওজনটা কমে, ওই যে বললাম প্রথম দিকে যে ওজন কমে যায়, সেই ওজনটা কিসের ওজন? হ্যাঁ,
সেই ওজনটা কিসের ওজন? সেই ওজনটা হচ্ছে পানির ওজন। তাহলে অনেকগুলো পানি আপনার সঙ্গে বেরিয়ে গেল, পানি একা বের হয়নি, পানি সঙ্গে আপনার সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট সব নিয়ে বেরিয়ে গেছে। এখন যদি আপনি ডাবের পানি না খান তাহলে আপনার পটাশিয়ামের ঘাটতি হবে। আপনি যদি হিমালয়ান পিঙ্ক সল্ট না খান তাহলে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, মাথা ঘুরবে, মাথা ঘুরে পড়ে যাবেন ঠাস করে। অনেকেই এই ঘটনাটা ঘটেছে, তারা কেউই এই পানিতে লবণ মেশায়নি। খুবই ইম্পর্টেন্ট কথা প্রিয় দর্শক, যদি মনে করেন যে এটা আপনি মিস করে যাবেন, অনেকেই দেখলাম চলে গেছে। আমি বললাম তো এখন যারা চলে যাচ্ছেন বিপদে পড়বেন। আপনারা যদি এখন বললাম যে আবার একটা শেয়ার দেন, চলে গেলে বিপদে পড়বেন। এই জিনিসটা যে আপনারা মনে করেন যে আপনারা যে পানিতে লবণ মেশাচ্ছেন না বা ডাবের পানি খাচ্ছেন না বা আপনার পটাশিয়ামকে অ্যাড্রেস করছেন না বা আপনার সোডিয়াম ক্লোরাইড বা ইলেকট্রোলাইটসকে অ্যাড্রেস করছেন না, যার ফলে কি হবে, হঠাৎ করে পানি যখন বডি থেকে চলে যাবে তখনই আপনি মাথা ঘুরে পড়ে যাবেন বা মাথা ঘুরাবে বা বসা থেকে দাঁড়ালে মাথা চক্কর দিবে অথবা আপনার প্রেশার কমে যাবে, লো ব্লাড প্রেশার হবে। এই জিনিসটা আপনারা প্লিজ, এই যে প্রেশার কম থাকবে, প্রেশার কমে যাবে এই কারণে। তো পর্যাপ্ত পানি খেতে হবে। পানি খাওয়ার কথা আমি বলেছি, আপনারা চেষ্টা করবেন 3 লিটারের মতো পানি খেতে, তবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ট্রাস্ট ইউর থার্স্ট, অর্থাৎ আপনি আপনার পিপাসাকে মূল্যায়ন করবেন এবং আপনি ইউরিন কালারটা দেখবেন, ইউরিন কালার যেন বেশি গাঢ় না হয় এবং বেশি যেন হালকা না হয়, এটা খেয়াল রাখবেন। যদি দেখেন যে বেশি গাঢ় হচ্ছে আপনাকে আরও বেশি পানি খেতে হবে, যদি দেখেন যে বেশি হালকা হচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনাকে পানি আসলে বেশি খেয়ে ফেলেছেন, পানির পরিমাণ কমাতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এবার দেখেন, এবার আসল গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট, সেটা যারা এই যে আমরা যে আপনাদেরকে ভাত খেতে দেই নাই, হ্যাঁ আমরা যে আপনাদেরকে ভাত খেতে দেই নাই, তাহলে ভাতের বিকল্প কিছু একটা দিতে হবে না, না হলে আপনি তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনাকে কি দিচ্ছে আমরা? চিয়া সিড, এই যে এটা হল ইনডাইজেস্টেবল ফাইবারগুলো দিচ্ছি, রেডিজেল এন বা ইসুপগুলির ভুসি মাস্ট খেতে হবে, চিয়া সিড খেতে হবে, হ্যাঁ রেডিজেল এন খেতে হবে, মাকা পাউডার, মাকা পাউডার খেতে হবে, তারপরে আপনাকে তোকমা ভিজিয়ে খেতে পারেন। সো এই জিনিসগুলো যদি আপনি না খান আপনার কনস্টিপেশন হবে। আপনি যদি শাকসবজি কম খান, আপনি যদি এই জিনিসগুলো সঙ্গে না খান আপনার কনস্টিপেশন হবে, পায়খানা কষা হয়ে যাবে, অথবা আপনার যে ক্ষুধা লাগবে আপনি না খেয়ে থাকতে কষ্ট হবে বা পেটে ট্রাবল করবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার বিরাট বিপদ হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের খেতে হবে। তো অনেকেই দেখেছি যে তাদের এই প্রবলেমগুলো হয়েছে কারণ তারা চিয়া সিড খায়নি, নামও জানে না, রেডিজেল এন বা ইসুপগুলির ভুসি খায়নি, তোকমা খায়নি, তারপরে হলুদের যে চাটার কথা বলেছি ওটা খায়নি, তারা পানিতে লবণ মেশায় নাই, ডাবের পানি খায় নাই, পর্যাপ্ত ফ্যাট খায় নাই, ডিম খাইছে কুসুম খায় নাই, বা ভালো মাছের তেল খায় নাই, ভালো কোয়ালিটির ফ্যাট খায় নাই, কোকোনাট অয়েল দিয়ে বুলেট কফি হয়তো খায় নাই। তো এই জন্যে তাদের বিপদ হয়েছে, কারণ তারা আমাদেরকে পুরোপুরি ফলো করে নাই, তারা নিজেদের মতো কিছু একটা করছে। আমাদের প্রথম দিকে পিঙ্ক সল্ট আপনি সবসময় পানির সঙ্গে মিশাবেন, প্রথম বিশেষ করে 2-3 সপ্তাহ যখন ফ্যাট অ্যাডাপ্টেশন হবে। হ্যাঁ, কারণ প্রথম দিকে পানি বেশি বডি থেকে বেরিয়ে যাবে, পরে আপনি নিজের পিপাসাকে মূল্যায়ন করবেন, ওভাবে খাবেন পিঙ্ক সল্ট। আপনি এবার বুঝে যাবেন যে আপনার কি মাথা চক্কর দিচ্ছে কিনা, দুর্বল লাগছে কিনা। সো ওই যে বললাম, দিন শেষে নিজের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, নিজে কিভাবে ভালো থাকেন সেটা বুঝতে হবে, বুঝে সেইভাবে করবেন। চুল পড়া নিয়ে কথা বলেছি আপনাদেরকে, আপনারা আসলে আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে চান না। তো এই যে দেখেন, আজকে আমি এত কথা বলতেছি, আপনারা দেখেন মাত্র 8000 আছেন। হ্যাঁ, তো ভালো, মাত্র 8000 আছেন, আবার দেখবেন একটু পরে সব চলে যাবে। কেন রে ভাই? আপনারা যে কথাগুলো বলতেছি, আপনারা যে ভুলগুলা করতেছেন, এগুলার কারণে যে বিপদে পড়তেছেন, আর আমার যেগুলো নিয়ে কথা শুনতে হইতেছে আপনারা বোঝেন না। আপনারা পুরোপুরি, আপনারা এবার বলেন যারা যারা ভালো করে মেনেছেন, আমি যে পুরো কথাগুলো বলতেছি এই কথাগুলা কি আমি সঠিকভাবে বলতেছি কিনা, এবং আপনারা কি আসলেই সঠিকভাবে মানতেছেন, আপনারা কি রিয়েলি এভাবে করতেছেন যেভাবে আমি বলেছি। আপনাদেরকে প্লিজ এটা পূর্ণাঙ্গভাবে ফলো করতে হবে, নাহলে বিপদে পড়বেন। তো বিপদে পড়লে তো তখন আইসা করলে যে আমারে ছাড় দাও, আমারে ছাড় দাও, আমারে ছাড় দাও। আরে বাবা, ছাড় দিয়ে কী হবে? আপনাকে আগে বিষয়টা বুঝতে হবে। এই যে দেখেন, জানেই না অনেকে যে কি এগুলো রেডিজেলেন কি। হ্যাঁ, এগুলো আমাদের এখানে আসেন, এখানে সব আছে, আপনাদেরকে সব বুঝিয়ে দিব। হলুদের যা কিভাবে খাবেন এটা আমরা সব বুঝিয়ে দিব। হ্যাঁ, তো এই জন্যে আমরা প্রথম দিকে আসেন, আমরা খাওয়াটা কিভাবে স্টার্ট করব আমি প্রথমেই বলেছি। তো আবার একটু বলে রাখছি যে মোটামুটি অনেক খাবার আপনারা বুঝে গেছেন। তো আমরা যে ভাতটা বাদ দিয়েছি তার বিনিময়ে আমরা কিছু ইনডাইজেস্টেবল ফাইবার আপনাদের অ্যাড করেছি, শাকসবজি বাড়াতে বলেছি, ফ্যাটের কোয়ালিটি বাড়াতে বলেছি। তো এইভাবে যখন আপনি খাবেন, তো প্রথম দিকে আপনি মোটামুটিভাবে যখন ক্ষুধা লাগে আপনি খাইলেন, যখন ক্ষুধা লাগে আপনি খাইলেন, এরপর দেখবেন আস্তে আস্তে ক্ষুধা কমে যাচ্ছে, আস্তে আস্তে ক্ষুধা কমে যাচ্ছে। তো ক্ষুধা কমে গেলে এইবার গিয়ে দেখেন, এটা ভুল করবেন না, ক্ষুধা
ক্ষুধা কমে গেলে এইবার গিয়ে আপনি আস্তে আস্তে সকালের খাবারটা দেরি করে খাবেন। সকালের খাবারটা দেরি করে খাবেন, যেমন আপনি রাতে খাইছেন হচ্ছে ধরেন সন্ধ্যা 6টা-7টার ভিতরে, যেটা একটু আগেও বলেছি। তারপরে সকালে খাইলেন হয়তো 12টা বাজে, তারপরে একটা সময় এসে খাইবেন সকালে 1টা বাজে, তারপরে কিছুদিন পর খাইবেন সকালে 2টা বাজে। এতে করে দেখা যাচ্ছে যে 12, 14, 16 ঘন্টা আপনি না খেয়ে আসেন। এরপরে আস্তে আস্তে কি করবেন, খাবারকে 2 বেলায় নিয়ে আসবেন, অর্থাৎ দুপুর 2টায়, সন্ধ্যা 6টায়। তাহলে এই 4 ঘন্টার মধ্যে 2টা, 3টা, 4টা, 5টা, এই যে 4 ঘন্টায় খাইলেন, হ্যাঁ, তাহলে আপনি আর কয় ঘন্টা আপনার না খেয়ে থাকলেন এবার হিসাব করে দেখেন। এইভাবে ধীরে ধীরে ফাস্টিং বাড়াবেন। এই সময় যখন দেখবেন যে আপনার ক্ষুধা কমে গেছে, আপনার এখন শক্তি লাগতেছে, আপনার এখন ক্ষুধা লাগতেছে না, বারবার শরীরটা হালকা লাগতেছে, পাতলা লাগতেছে, তখন আপনি ড্রাই ফাস্টিং, রোজা, অথবা আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং, অথবা আপনি ওয়াটার ফাস্টিং, এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে, এগুলো আজকে সব বিস্তারিত বললে আসলে সময় কভার করা যাবে না। ওয়াটার ফাস্টিং করবেন, হ্যাঁ, এইভাবে আপনি আস্তে 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 আপনি ধীরে 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 ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেল। এবার আপনি অনেক শক্তি পাইতেছেন, এবার আপনার আর বারবার ক্ষুধা লাগতেছে না, এবার আপনি না খেয়ে থাকতে পারতেছেন। ভেরি গুড। এখন আসেন এই যে ফাস্টিংটা আমি কিভাবে কিভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যেভাবে রোজা রাখি সেভাবে ইফতারি করে, সেহরি করে আমরা ফাস্টিং করতে পারি। আর একটা কীভাবে করতে পারি, যে ইফতার থেকে 1-2 ঘন্টার ভিতর পুরো খাবারটা শেষ করব, সেহরিতে শুধু পানি খাবো, সারাদিন ড্রাই ফাস্টিং করব, রোজা রাখবো। আর একটা কীভাবে করতে পারি, ওই যে দুপুর 2টায় খেলাম, সন্ধ্যা 6টায় খাইলাম। আর একটা কীভাবে করতে পারি, যে শুধু সন্ধ্যা 6টায় খেলাম, সারাদিন পানি খাইলাম, মনে করেন যে এই গ্রিন টি খাইলাম, তারপরে আপনার ভিনেগার খাইলাম, তারপরে আপনার ডিটক্স ওয়াটার খাইলাম, মানে যেগুলোতে এনার্জি নাই, কিন্তু আমি ওই মূল খাবারটা খাইলাম 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে, সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে। তাহলে এটাকে বলে ওম্যাড, মানে 1 মিল এ ডে। হ্যাঁ, আমি সারাদিন ওয়াটার ফাস্টিং করতেছি, একবেলা আমি খাইতেছি। হ্যাঁ, তাহলে অনেকভাবে করা যায়। এখন বলেন যে আপনি কোনটা করবেন, আপনার কাছে যেদিন যেটা ভালো লাগে। আজকে ভালো লাগছে রোজা রাখছেন, আজকে ভালো লাগছে দুপুর 2টা, সন্ধ্যা 6টায় খেলাম, আজকে ভালো লাগছে একবেলা খাবার খাইলেন, আজকে ভালো লাগছে না, আজকে 3 বেলা খাবার খাইলেন। আজকে রোজা রাখছেন, রোজা রাখতে আজকে কষ্ট হচ্ছে, রোজা ভেঙে ফেলেন। আজকে রোজা রাখছেন, প্রচণ্ড পানির পিপাসা লাগছে, পানি খেয়ে ফেলেন। মানে সোজা কথা হচ্ছে নিজের বডিটাকে বুঝে 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 আস্তে আস্তে নিজের বডিকে অ্যাডাপ্ট করে নেবেন। ধীরে ধীরে আপনি এইভাবে আসলে নিজেকে অ্যাডাপ্ট করে নেবেন নিজের মতো করে। এটা আমি বলে দিতে পারবো না, কারণ আমি আপনার শরীরের মধ্যে ঢুকতেও পারবো না, আপনার খিদা কখন লাগে আমি বুঝতেও পারবো না, কারণ এটার সঙ্গে আপনার ঘুমের সম্পর্ক আছে, আপনার ব্যায়ামের সম্পর্ক আছে, আপনার মানসিক প্রশান্তির সম্পর্ক আছে। সো লট অফ থিংস ইনভলভ। সো এই জন্য আমরা ফ্যাট অ্যাডাপ্টেড হয়ে গেল, মানে আমি ফ্যাট বার্ন শুরু করে দিলাম। এইভাবে খেলে কিছুদিন পরেই বুঝতে পারবেন। এখন ফ্যাট বার্নিং হচ্ছে কিনা বুঝবেন কিভাবে, যেমন ফ্যাট বার্নিং হচ্ছে বুঝতে পারবেন হচ্ছে আপনার ক্ষুধা কমে গেছে, আপনার ফ্রি লাগতেছে, আপনি না খেয়ে থাকতে কষ্ট হচ্ছে না, এবং আপনি এবার এনার্জি পাচ্ছেন। আপনি এখন খালি পেটে ব্যায়াম করে দেখেন আপনার অনেক এনার্জি লাগতেছে। খালি পেটে ব্যায়াম করতেছেন, দেখবেন যে অনেক এনার্জি পাচ্ছেন। কিরে আমি কিছু খাচ্ছি না, এত এনার্জি, এলিয়েন মনে হইতেছে, এত এনার্জি কোত্থেকে আসলো? কারণ এবার আপনার ভিতরে জমে থাকা যে ফ্যাট, সেই ফ্যাটটা বার্ন হচ্ছে। আপনি যখন খাবার খাচ্ছেন না, ওই ফ্যাটটা বার্ন হচ্ছে। তাহলে আমাদের প্রথম দিকে কি বলেছিলাম, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাট বার্নিং, অর্থাৎ আমরা চর্বিকে গলাবো। তাহলে এখন আমি এমন খাবার খাচ্ছি যে আমার এবার ফ্যাট বার্নিং শুরু হয়ে গেল। এবার আমি বিভিন্ন রকম ফাস্টিং করলাম, করার পরে এবার আমরা অটোফেজি হইলো। আমি যখন না খেয়ে থাকবো তখন আমার অটোফেজি হবে। অটোফেজি নিয়ে আলাদা ভিডিও আছে, ওগুলো দেখে নেবেন। হ্যাঁ, তো এখন আপনি আপনার মতো করে কিভাবে ফাস্টিং করলে আপনার জন্য ভালো সেটা আপনি করবেন। যদি ফাস্টিং না করেন আপনার অটোফেজিটা হবে না, ওই যে স্কিন কুচকানো, ওটা ভালো হবে না। তো চেষ্টা করবেন 12, 14, 16, 18 ঘন্টা এভাবে ফাস্টিংগুলো করতে। অন্তত আমরা এটা তো সবাই পারি যে সন্ধ্যা 6টার সময় 7টার সময় খেয়ে ফেললাম, পরের দিন 12টা বাজে খেলাম, তাও দেখেন অনেক ঘন্টা আপনার ফাস্টিং হয়ে যাচ্ছে। এটা ইজি, একদম ইজি। তো এবার আসেন আমরা কি করতে হবে। আপনি যে এখন এই যে খাবার খাচ্ছেন ভালো, এখন আপনাকে ঘুম ভালো হইতে হবে না। আমাদের অনেকেরই তো দুশ্চিন্তা, আমাদের হতাশা, এই জন্য আমাদের ঘুম হয় না। তো ঘুমের বিষয়ে প্রথমে হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে। আপনি 10টার ভিতরে ঘুমানোর চেষ্টা করুন। 10টা থেকে 2টার ভিতরে বডিতে মেলাটোনিন হয়। ঘুমের আমার ভিডিওটা ভালো করে দেখে নেবেন, 20 মিনিটের একটা ভিডিও আছে, আপনাদেরকে বলবো শেয়ার করে দিতে, যে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। আর ঘুমের হাইজিনগুলো যেগুলো ওই পুরো ভিডিওটা দেখে মনে রাখবেন যে ওই পুরোটা আমি বলা আছে ওই ভিডিওটা, আজকে আর এটা বিস্তারিত বলবো না। তো ভালো ঘুমের অভ্যাস লাগবে। এবার মানসিক প্রশান্তি লাগবে কিনা, তো মানসিক প্রশান্তির জন্য ভালো ঘুমের দরকার আছে কিনা, আছে। ভালো ঘুম না হলে মানসিক প্রশান্তি থাকবে না, মানসিক প্রশান্তি না থাকলে ভালো ঘুম হবে না। তাইলে ভালো ঘুমালে এই ঘুমের ভিতরে আপনার ফ্যাটগুলো বার্ন হয় আসলে মূলত।
তা আপনি এবার এক্সারসাইজ কখন করবেন? তা আপনি যে ঘুমাতে যাচ্ছেন কয়টায়, 9টা 10টার ভিতরে, সকালে ভোরে উঠছেন, তো ভোরে উঠে আপনি এক্সারসাইজের জন্য বেরিয়ে যাবেন। আর যারা রোজা রাখবেন তারা সকালে লাইট এক্সারসাইজ করবেন, ইফতারের আগে হার্ড এক্সারসাইজটা করে ইফতার করে ফেলবেন। এগুলো নিয়ে অনেক বিস্তারিত ভিডিও আছে। ব্যায়াম আপনারা করতেই হবে মাস্ট, ব্যায়াম নিয়ে অনেক অনেক ভিডিও আছে, আপনারা ব্যায়ামের ভিডিওগুলো ভালো করে দেখবেন। সোহেল তাজ ভাইয়ের সঙ্গে আমার ব্যায়ামের ভিডিও আছে। এখন আসেন, এই যে মনে করেন যে আপনাদের এক্সারসাইজের কথা বললাম, ভালো ঘুমের কথা বললাম, মানসিক প্রশান্তির কথা বললাম, এখন মানসিক প্রশান্তি তো বললেই আর হবে না। এর জন্যে আমরা বলতেছি যে মানসিক প্রশান্তির জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার উইম হফ টেকনিকের ব্রিদিং এক্সারসাইজ। তারপরে আবার ঘন লম্বা লম্বা শ্বাস না নিয়ে আমরা কি করব, ডিপ ব্রিদিং করব। হ্যাঁ, তারপরে যে ঘন ঘন শ্বাস নিয়ে আবার দম আটকে রাখবো। তারপরে আবার হিট ব্রিদিংয়ের হিট আছে, সেগুলো করব। তো এই জিনিসগুলো যে আমার শ্বাসের 3টা আমি দেখিয়েছি। একটা হচ্ছে ধীরে ধীরে লম্বা করে পেট ফুলে নেওয়া, ধীরে ধীরে ছাড়া, অনেকক্ষণ ধরে ছাড়া, এটা একটা। আর একটা হচ্ছে আমরা কি দেখিয়েছি, যে দম আটকিয়ে রাখা, হ্যাঁ, ছেড়ে দিয়ে আটকিয়ে রাখা, আবার টেনে নিয়ে আটকিয়ে রাখা, যেটা আমি বারবার আলোচনায় আসতেছে। আর একটা হচ্ছে হাঁটতে গিয়ে দম আটকে রেখা, আবার ঘন শ্বাস নিয়ে আবার দম আটকে রাখা। তো এই ভিডিওগুলো করা আছে, ওই ভিডিওগুলো আপনাদের একটু দেখে নিতে হবে। হ্যাঁ, আজকে এইখানে তো আর এটা বর্ণনা করা সম্ভব না। আর একটা হচ্ছে কি, ওই যে গরম পানি ঠান্ডা পানি, গরম পানি ঠান্ডা পানি, এটাও ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আমি পরে আবারও দরকার আবার দেখাবো। এখন যদি আমি পূর্ণাঙ্গভাবে সব কিছু ফলো করি, এখন দেখেন আপনি যে আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, আপনি সুস্থ খাবার খাচ্ছেন, আপনি পরিমিত খাচ্ছেন, আপনি ফাস্টিং করছেন, রোজা রাখছেন, অটোফেজি করতেছেন, আপনি ভালো ঘুমের চর্চা করতেছেন, ভালো মানসিক প্রশান্তির চর্চা করতেছেন, আপনি রোদে যাচ্ছেন, ভিটামিন ডি অ্যাড্রেস করছেন, এইভাবে চললে আলহামদুলিল্লাহ আপনি আস্তে 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 দিন দিন শক্তিশালী হবেন, মাসেল বিল্ড করবেন, হাড়ের শক্তি বাড়াবেন, আপনার শক্তি বাড়াবেন, এবং আপনার বডি থেকে অতিরিক্ত চর্বি গলে যাবে, অতিরিক্ত আবর্জনা দূর হবে, রোজার মাধ্যমে ময়লা আবর্জনা দূর হবে, এবং আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। এখন আপনি পূর্ণাঙ্গ সুস্থ হয়েছেন, আপনার এখন কোনো রোগ নাই, আপনার এখন ডায়াবেটিস নাই, আপনি এখন ওজন কমিয়েছেন, আপনি এবার আপনার এখন দেখা যাচ্ছে যে রোজা রাখলে কষ্ট হয়, এখন রোজা রাখা আস্তে আস্তে বন্ধ রাখতে হবে কিছুদিন। এবার আপনি আগের মতো খেতে পারছেন না, এখন আগের মতো খেতে ভাল লাগছে না, আগের মতো আপনি আর ভালো ফিল করছেন না, অর্থাৎ এবার আপনার মেনটেনিং আসার সময় হয়েছে। আপনার যে এলিয়েনের মতো এনার্জি হয়েছিল, কেন আপনার ফ্যাট বার্নিং হয়েছে, হঠাৎ করে আপনি সেই আলাদিনের স্যারাগের মতো মেলা শক্তি টক্তি পাইয়ে এবার এলিয়েন মনে হইতেছে। আস্তে আস্তে ওই পাওয়ার ব্যাংকের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে, তখন আপনাকে খাওয়ার পরিমাণ বাড়াইতে হবে। তাহলে কি করবেন আপনি, যখন আপনি রোজা রাখা শুরু করবেন, ওম্যাট করলেন, তখন আপনি টক ফলগুলো অ্যাড করবেন প্লিজ। এবার মেনটেনিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে মেনটেনিং কিভাবে হয় বুঝতেছেন না। আপনি এই যে প্রথম দিকে যে কথাগুলো বলেছি, এগুলোর উপরে আপনি আসেন, আস্তে আস্তে মাথা টাথা ঘুরে টুইরে পড়ে যাইতেছেন। আরও অনেক কিছু, প্রিয় দর্শক ধৈর্য ধরে আরেকটু সময় থাকেন, আপনারা অনেকেই চলে গেছেন, যান, অসুবিধা নেই। এখন আমি কি করব বললাম না, আপনাদের সময় নাই, হ্যাঁ, আমার সময় আছে তো। হ্যাঁ, আমরা আপনাদেরকে কি কি সাপ্লিমেন্ট লাগবে এগুলো বলে দিব। হ্যাঁ, সাপ্লিমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা বলে দিব যে কিভাবে সাপ্লিমেন্টগুলো খেতে হবে এবং এগুলো কেন খেতে হবে, এগুলো আমরা সব বলে দিব। তো আসেন মেনটেনিংটা আগে বলে নিই। তো মেনটেনিংটা হচ্ছে যখন আপনারা মনে করবেন যে আপনার অ্যাচিভমেন্ট হয়ে গেছে, কিভাবে বুঝবেন যে আপনার ডায়াবেটিস ছিল এখন ডায়াবেটিস নাই, আপনার এখন যেই শক্তি পেয়ে গেছেন, আপনার পেটের মেদ কমে গেছে, আপনার চর্বি যে কারণে আপনি করেছেন, এখন কি করতে হবে, এখন ঘুমের অভ্যাস আপনার ছাড়া যাবে না। তো ঘুমের অভ্যাস আজীবন মরার আগ পর্যন্ত ভালো রাখতে হবে, ব্যায়ামের অভ্যাস মরার আগ পর্যন্ত ভালো রাখতে হবে, আপনার মানসিক প্রশান্তির চেষ্টা মরার আগ পর্যন্ত করে যাবে, রোদ্রে দেওয়ার অভ্যাস মরার আগ পর্যন্ত করে যাইতে হবে। হ্যাঁ, সব কিছু এগুলো ছাড়ার জন্য না, আগেই বলেছি ডিসিপ্লিন, ডেডিকেশন, কনসিস্টেন্সি, এগুলো আগেই বলেছি। এখন আপনি সুস্থ, এখন কি আপনি এইভাবেই খাবেন, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, ডায়াবেটিস ভালো হয়ে গেছে, এখন আপনি এইভাবে খাবেন? নো নো, এবার আপনাকে ফ্রুটস অ্যাড করতে হবে। তাহলে প্রথম দিকে যখন ওমেট শুরু করবেন, তখন আপনি অল্প অল্প করে ওই টক ফলগুলো প্রথমে অ্যাড করবেন। আর যারা মিষ্টি ফল খেতে চান, আম, কাঁঠাল, খেজুর, কলা, তাদেরকে বলবো হাই ইন্টেন্সিটি যারা এক্সারসাইজ করবেন, যাদের হার্ট রেট অনেক উপরে চলে যাবে 170-80, এবং তারা আবার হিট এক্সারসাইজ যেগুলো করবেন, মানে খুব ভিগোরাস এক্সারসাইজ যখন করবেন, তখন অবশ্যই অবশ্যই, যেমন আমরা ম্যারাথন রান করি, এইসব ক্ষেত্রে অবশ্যই আমি তখন সুগার খেতে হয়, আমি বারবার বলেছি। তখন আমি পরিশ্রম অনুযায়ী, আমি যত বেশি পরিশ্রম করব বা যত হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করব,
তখন আমি কলা খেজুর এই খাবারগুলো আমি তখন খেতে পারবো। এখন মাংস কারা বাড়িয়ে খাবে? যারা বডি বিল্ডিং এক্সারসাইজ বেশি বেশি করবে, যারা ওজন বাড়াতে চায় তারা মাংস বাড়িয়ে খাবে। তখন তাদেরকে গরু, খাসি, মগজ, কলিজা, পায়া আরও বাড়িয়ে খেতে হবে এবং আপনি এইভাবে আপনার মাসেলের ভিতরে সেটা আপনার ঢোকাতে হবে। এইভাবে আপনি মাসেল বিল্ডিং এক্সারসাইজ করবেন এবং শক্তিশালী হবেন। তাহলে দেখুন, প্রথম দিকে আমরা যখন শুরু করেছিলাম তখন আমার শর্করা ছিল খুবই কম, পরে আমরা ফল খাওয়া অ্যাড করলাম, বিভিন্ন টক ফলগুলো অ্যাড করলাম, পরবর্তীতে আপনার এক্সারসাইজ ক্যাপাসিটি অনুযায়ী মিষ্টি ফলও আপনি খেতে পারবেন। তারপরে আমরা বলবো ঢেকি চাটা লাল চালের ভাত খেতে, এবার আবার সেই ঢেকি চাটা লাল চালের ভাত আবার আপনার আসলো ভাত খেতে। এবার আপনি টক দই খেতে পারেন, মানে মেনটেনিংয়ে এসে এবার আপনি টক দই খেতে পারবেন, আপনি ঢেকি চাটা লাল চাল খেতে পারবেন, তারপর ফল খেতে পারবেন। এবার আপনারা প্রিয় দর্শক চিন্তা করে দেখেন যে এইবার আপনার এই ডায়েটটা এবার ব্যালেন্স ডায়েট। এবার আপনি আর কোন খাবারটা বাকি রেখেছেন? আপনি ভাতও খাইতেছেন, আপনি ফলও খাইতেছেন, আপনি টক দইও খাইতেছেন, আপনি মাছ, মাংস, ডিম, শাক, সবজি, ঘি, মাখন সব খাইতেছেন। আর পৃথিবীতে কি খাওয়া আছে? আর কোনো খাওয়া আছে পৃথিবীতে? এবার আর কেউ বলতে পারবে না যে তুমি না খাইয়া শুকাইয়া রোগা পটকা হইয়া নষ্ট হয়ে গেছো। খবরদার, এগুলো আমি শুনতে চাই না। আমি চাই আপনি দিন দিন শক্তিশালী হয়েছেন এটা শুনতে। এই জন্যে ফিটনেস ফর হেলথ গ্রুপে আপনারা জয়েন করবেন এবং ওখানে আপনাদের এক্সারসাইজ শেয়ার করবেন। তাহলে মেনটেনিংয়ের সময় আমরা কি জানলাম? ভেরি ইম্পর্টেন্ট, ডায়াবেটিস রোগী কীভাবে মেনটেন করবে এগুলো ভিডিও আলাদা দেওয়া আছে, এগুলো দেখে নেবেন আপনারা। তাহলে আমরা এখন মাসেল যারা বিল্ড করব তারা প্রোটিন খাওয়া বাড়াইতে হবে, বা যাদের মনে হবে যে শক্তি কম পাচ্ছি তারা প্রোটিন খাওয়া বাড়াবে, গরু, খাসি, মগজ, কলিজা, পায়া এগুলো খাওয়া বাড়াবে। শাকসবজি তো আমরা আগে খাইতাম, এখন আরও বাড়াইয়া খাওয়ার চেষ্টা করব। মাছ, মাংস, ডিম খাবো, মাঝে মাঝে ঢেকি চাটা লাল চালের ভাত খাবো, টক ফলগুলো খাবো, এবং যাদের ক্যাপাসিটি, যারা বেশি ব্যায়াম করবে তারা মিষ্টি ফল, আম, কাঁঠাল, কলা, খেজুর, হ্যাঁ ডাবের পানি তো আছেই, নারকেলের দুধ সব খাইতে পারবে। তাহলে এখন এবার অর্গানিক ফুড যেগুলো আছে পরিমিত পরিমাণে সব খাইতে পারবেন। তাহলে আর কিছু বাকি থাকতেছে? আর কিছু বাকি থাকলো? সবই তো আপনি খাইতেছেন। তা আপনার আর এখানে ডেফিসিয়েট ডায়েট, কিটো, মিটো এইসব হাবিজাবি কোত্থেকে আসে? তো কিটো ডায়েটে কি আপনার ঘুম আছে, মানসিক প্রশান্তি আছে, অর্গানিক ফুড আছে, এবং ওখানে কি আপনার ফ্রুটস আছে, ওখানে কি আপনার মনে করেন লাল চালের ভাত আছে, ওখানে তো সবই আপনার মনে করেন যে এগুলো নিষেধ। তা আমরা তাহলে কি কিটো করতেছি বলেন? এখন আপনার কাছে কি মনে হয় যে আমরা কিটো করতেছি বলেন? আপনারাই বলেন। তাহলে আগে আপনারা জানেন না যে আমার পূর্ণাঙ্গ বিষয়টা যারা বলতেছে, কালকে ওই যে ডক্টরস কমিউনিটিতে সমানে কিটো 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 করতেছে, তারে বেটা তোমরা বোঝোই তো না যে আমি কি বলতেছি, তোমাদের শোনার সময় নেই। একটু আগে একজন এন্ডোক্রাইনোলজিস্ট ম্যাডামের সঙ্গে আমি কথা বলতেছিলাম, ম্যাডামকে বুঝাইতে চাইতেছি, ওনার কোনো সময় নেই, আমার কথা শোনারও সময় নেই, ওনার এটা বোঝারও সময় নেই, কিন্তু এটা খারাপ এটা বলার ওনার সময় আছে। তাহলে প্রিয় দর্শক বোঝেন, আপনি একটা জিনিস সম্পর্কে জানেনই না, আমি কি বলতেছি শোনেনই নাই, আমার ভিডিও দেখেনই নাই, আমার কথাটা আপনি জানেনই না আমি যে কি বলতেছি, না জেনে আপনি কমেন্ট করে ফেললেন। একটা মানুষ সম্পর্কে যদি কেউ না জেনে কমেন্ট করে, সেই কমেন্টটা কি সত্যি হবে কোনোদিন? এটা হতে পারে? তাহলে আমাদের এইখানে দেখেন, এবার চিন্তা করে আমি ফল মূল, শাক সবজি, মাছ, মাংস, ডিম সব ধরনের পৃথিবীতে যত অর্গানিক ফুড আছে আমি এবার সব খাইতেছি। ভেরি গুড। আমি ব্যায়াম করতেছি, আমি ভালো ঘুমাচ্ছি, আমি মানসিক প্রশান্তির চর্চা করতেছি, আমি সূর্যের আলোতে যাইতে, আমি এনভায়রনমেন্টে এক্সপোজড হইতেছি। এত এত ভালো কাজ করে আপনি কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হবেন? তাহলে যারা ক্ষতিগ্রস্ত হইতেছে তারা কেন হচ্ছে? কারণ ওই যে তারা খালি ওজন কমাইতে চায়, তারা খালি ওজন মেশিনে ওঠে, মাপে, ওজন কমে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আরে বাবা, আপনি ওজন কমে না, আপনি কিসের ওজন মাপলেন? আপনার দেখা যাচ্ছে 2 কেজি আপনার ফ্যাট কমে গেছে, আবার 3 কেজি আপনার মাসেল এবং বোনস বেড়েছে। তা আপনার হয়তো 1 কেজি ওজন বেড়েছে, কিন্তু সেটা তো আপনি বডি বিল্ডিং করতেছেন, এই কারণে আপনার মাসেলের ওয়েট, বোনসের ওয়েট আপনার বাড়তেছে। সো আপনি ভালো হচ্ছে আপনার দিন দিন, সেটা আপনি কেন অ্যাড্রেস করছেন না? তো এই জন্য বলবো প্লিজ এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা বিশেষ করে শ্বাসের ব্যায়াম, তারপরে আমরা ইয়োগা, স্ট্রেচিং, মেডিটেশন, ব্রিদিং, ডিপ ব্রিদিং, হ্যাঁ, তারপরে ওই যে উইম হফ টেকনিক, সব ধরনের আমরা প্র্যাকটিস করব। এখন আপনারা একটু আমাকে বলেন যে পূর্ণাঙ্গভাবে এটা করার পরে কে মানে ক্ষতি হবে, কেন হবে? আর আমরা তো আগেই বলেছি, যার মনে হবে এটা করতে পারতেছেন না সে এটা করবেন না। তো আমাদেরকে এই যে A to Z ভিটামিন, যে কোনো ভালো একটা কোম্পানির, আমি আমার কাছে যেটা আছে সেটা আমি যেটা খাই দেখাচ্ছি, এটার নাম অ্যাটোস। এটা যে কোনো একটা ভালো কোম্পানির A to Z ভিটামিন। আমি জানি উল্টা দেখা যাবে, আপনারা একটি স্ক্রিনশট নিলেই বুঝে উল্টা করে দিলে হয়ে যাবে। এই ভিটামিনটা আপনারা খাওয়ার চেষ্টা করুন। এখানে A to Z অনেক ধরনের ভিটামিন অল্প পরিমাণে আছে। বিশেষ করে যারা হার্টের রোগী আছেন, কোলেস্টেরলের প্রবলেম, বা যাদের মানে পুরুষালী যে প্রবলেম বা মেয়েদের মেয়েলি সমস্যা, তাদের OMG3 এই জিনিসটা দরকার, খুব দরকার। এটা ওমেগা 3, এটা মাছের তেল, হ্যাঁ, এটা ওমেগা 3, এটা হচ্ছে যে আপনার একটা মাছের তেল, এই জিনিসটা আপনার লাগবে, হ্যাঁ, এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এই যে ওমেগা 3, হ্যাঁ, এটা মাছের তেল, হ্যাঁ, ওমেগা 3 যে কোনো একটা ভালো কোম্পানির আপনারা কিনে নেবেন।
তারপরে স্পিরো ক্যাপ নিয়ে কথা বলেছি, এটা হলো স্পিরিলুনা, হ্যাঁ স্পিরিলুনা, এটা স্পিরো ক্যাপ, হ্যাঁ স্পিরিলুনা। এই স্পিরিলুনা আপনারা খাবেন, কারণ এটা আপনার অনেক উপকার লাগবে পায়খানার ক্ষেত্রে, পেটের হজমের ক্ষেত্রে আপনার অনেক উপকার লাগবে। ইউবিকিউ, এটা আপনারা বিশেষ করে ফ্যাট বার্নিং যারা স্টার্ট করতে চান বা যাদের শক্তির একটু প্রবলেম আছে, যারা দুর্বল, তাদের জন্য এই ইউবিকিউটা আপনার সাংঘাতিক শক্তি উৎপাদনে সহায়তা করবে। এবং যাদের একটু লাগতেছে এই জিনিসটা আমার এটা লাগবে, এটা আপনারা খেতে পারেন। আমি নিজে এগুলো খাই, আপনাকে দেখাচ্ছি। তারপরে কার্নিটিন, এটা এনার্জি প্রোডাকশনে সহায়তা করে, আপনারা স্ক্রিনশট নিয়ে উল্টা করে ফেললে হয়ে যাবে। হ্যাঁ, কার্নিটিন এটা আপনার এনার্জি প্রোডাকশনে সহায়তা করে। এই সাপ্লিমেন্টটা আপনার খুবই উপকারী, বিশেষ করে আপনারা যাদের দুর্বল লাগতেছে তাদের জন্য এটা উপকারী। আপনারা অনেকে আছেন ক্যালসিয়াম খেয়ে আপনাদের কষা হয়ে যায় পায়খানা, অ্যালগির ক্যালসিয়াম এটা আমি খাই, এলগি, হ্যাঁ এটা হচ্ছে এলজিক্যাল ডিএক্স, এটা আমি খাই। হ্যাঁ, এই জিনিসটা তবে মনে রাখবেন, সাপ্লিমেন্ট হচ্ছে যে আপনি সব কিছু করার পরে গিয়ে আপনি সাপ্লিমেন্টটা খাচ্ছেন, মানে আপনি সব কিছু ফলো করার পরে গিয়ে আপনি সাপ্লিমেন্টটা খাচ্ছেন, তখন সাপ্লিমেন্ট হয়তো আপনাকে হেল্প করবে। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে খাবারের মাধ্যমে, আমরা ন্যাচারাল অর্গানিক খাবারের মাধ্যমে আমরা এই জিনিসটা করব। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে কি যে আমাদের খাবারগুলো অর্গানিক না, ন্যাচারাল না, আমাদের মাটি অনেক আগে ধ্বংস করছি আমরা কেমিক্যাল দিয়ে, অর্গানিক কীটনাশক, মানে কেমিক্যাল দিয়ে, অর্গানিক আমরা কিচ্ছু নাই, আমাদের সব কীটনাশক, তারপরে ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার, তারপরে সব কিছু বিভিন্ন কেমিক্যাল দিয়ে আমরা করতেছি। তো এই যে আপনাদের যে সাপ্লিমেন্টগুলো দিলাম এগুলো অনেকের ঘাটতি হয়। আরেকটা জিনিস ঘাটতি হয়, সেটা হচ্ছে নিউকস বি, হ্যাঁ নিউকস বি বা B1 to 6 ভিটামিন, এটা একটু মানে যাদের একটু দুর্বলতা আছে তারা এটা খেতে পারেন। হ্যাঁ, বা বিশেষ করে যাদের নামনেস আছে, বিশেষ করে যাদের হাত পা কেমন কেমন করে, হ্যাঁ অনেকে এ ধরনের করে, একটু অবশ হয়ে আসে, এই ধরনের ভিটামিন B1 to 6 নিউকস বি, ওটা এখন আমার কাছে নাই, ওটা আমি খাই না, আমার লাগে না, মাঝে মাঝে খাই, হ্যাঁ সরি মাঝে মাঝে খাই ওটা। তো ভিটামিনগুলোর ব্যাপার হচ্ছে কি যে আপনি নিয়মিত খেতে হবে এমন না, আপনি এটা মাঝে মাঝে খাবেন, একদম না খেলে আসলে ঘাটতি হয়ে যায়, আর প্রতিদিনই খেতে হবে এমন না। এই জন্যে আপনি এটা এমন না যে ডেলি খেতে হবে। তো আমি আসলে প্রেসক্রিপশনে ভিটামিনগুলো থাকে রুগীদেরকে বলে দিই যে আমাদের ধরেন অনেক সময় খেতে মনে থাকে না, যেমন গতকালকে আমার ভিটামিন খেতে মনে নেই, শেষ, ওই দিন খেলাম না, আজকে খাবো, আজকে খাবো, দ্যাটস অল, হ্যাঁ আজকে খাবো, ওই দিন খাইনি আজকে খাবো। তো এরকম আর কি, যে আপনি সপ্তাহে 3-4 দিন 5 দিন খেলেই হবে, মানে এগুলো খুব বেশি লাগে না বডিতে, বাট একদম না থাকলে প্রবলেম হয়, আর মোটামুটি থাকলে ভালো। খাবারের মাধ্যমে চেষ্টা করতে হবে, কিন্তু যেহেতু অর্গানিক ন্যাচারাল ফুডে আমাদের ঘাটতি আছে, এই জন্য এই ভিটামিনগুলো আপনার লাগবে। আর প্রোবায়োটিক সম্পর্কে বলেছি যে আমাদের প্রোল্যাক্টো, আর যারা আরেকটু ভালো খেতে চান অ্যাক্টেরিয়া, আর যাদের রিয়েলি আইবিএস বা এই ধরনের প্রবলেম আছে তাদের জন্যে অ্যাক্টেরিয়ার সঙ্গে আরও একটা বায়োকার্ট, হ্যাঁ এই দুটোটা মিক্সড করে খেলে ভালো, কারণ তাদের অনেক ধরনের প্রোবায়োটিক্সের দরকার আছে। তো আশা করি আপনারা বুঝেছেন যে আমরা কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব। এবার আসেন ক্ষতির শিকার কি কি হতে পারেন, ক্ষতির শিকার। তো প্রথমত হচ্ছে যারা ভুলভাবে করবে তারা অনেকেরই কনস্টিপেশন হয়, তো কনস্টিপেশন যাতে না হয় এর জন্য আমরা চিয়া সিড, রেড ইজেলেন, তোকমা, ইসুপগুলের ভুসি, মাকা পাউডার, বুলেট কফি, হ্যাঁ অনেক কিছু বলছি, সবুজ শাকসবজি বেশি করে খেতে বলেছি, ব্যায়াম করতে হবে, এবং এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। এবং স্পিরো ক্যাপ এখানে সহায়তা করে, যে স্পিরো ক্যাপ, অনেকে ক্যালসিয়াম খায় তাদেরকে বলবে অ্যালগির ক্যালসিয়ামটা খেতে, তাহলে পায়খানা কষা হবে না, অন্য ক্যালসিয়াম খেলে পায়খানা কষা হয়। আমি এটা নিজে খেয়ে দেখছি, আমার অন্য ক্যালসিয়ামে আমার সমস্যা হয়, আর এটাতে আমার পায়খানা কষা হয় না, আমি নিজে খেয়ে দেখছি। আপনার ক্ষেত্রে যেটা ভালো আপনি সেটা করবেন, এটা এমন না যে এটা শুধু আমার ক্ষেত্রে ভালো। এবার মেয়েরা, আপনারা যাদের চুল পড়ে যাচ্ছে, ছেলেরা যাদের চুল পড়ে যাচ্ছে, প্রথমত আপনারা দেখবেন যে আপনার যে চুলটা পড়ে যাচ্ছে সেটা কি হেলদি নাকি আনহেলদি। মানে যে চুলটা আপনার পড়ে যাচ্ছে সেটা যদি আনহেলদি হয় তাহলে মনে রাখেন যে এগুলো পড়ে গেলেই ভালো, এগুলো পড়ে গেলেই ভালো। আনহেলদি হেয়ার থাকবে না তো, আপনি ধরেন শীতের শেষে সব পাতা ঝরে যায়, বসন্তে নতুন গজায়। যদি আপনি সুন্দরভাবে লাইফস্টাইল ফলো করেন, সব কিছু, সব ধরনের কোনো আমি যা যা বলেছি পূর্ণাঙ্গভাবে যদি ফলো করেন, পূর্ণাঙ্গভাবে যদি ফলো করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভিটামিন ডির কথা আগেই বলেছি, ভিটামিন ডি আপনি ডি ক্যাপ, হ্যাঁ 40,000 ইউনিট যাদের লাগবে ডি ক্যাপ। ভিটামিন ডিটা এখানে আজকে আমার কাছে নাই, এজন্য দেখাইতে পারলাম না। ভিটামিন ডি এবং অ্যাক্টেরিয়া বা প্রোল্যাক্টো অথবা বায়োকার্ট, হ্যাঁ এগুলো আপনারা প্রোবায়োটিক্স হিসাবে খেতে পারেন। তো ভিটামিন ডি যাদের ঘাটতি আছে মেপেও দেখতে পারেন, আমি অনেকের ভিটামিন ডি পেয়েছি। তো চুল পড়া নিয়ে বলছি, তো দেখুন চুল পড়া রোধে প্রথমে অনেকেই যে কী কারণে হয় সেটা বলি। প্রথম হচ্ছে যে বাজে তেলের যে চুল, আগের যে চুল ছিল, অসুস্থ যে চুল ছিল, এগুলো আপনি দেখবেন যে আপনার যে চুলগুলো পড়ে যাচ্ছে এগুলো হেলথি না। তো এই আনহেলথি হেয়ার মাথা থেকে পড়ে যাবে, এটা যাবে, এটা থাকবে না।
হ্যাঁ, এটা থাকবে না, এটা পড়ে যাবে। মাকা পাউডার আমার ওখানে আছে, আপনি যদি আমার আলটিমেট অর্গানিক লাইফে আসেন আপনি মাকা পাউডার নিতে পারবেন, আপনাকে কিভাবে খেতে হয় সব বুঝিয়ে দিবে। হ্যাঁ, যেগুলো বলছি এখন সব তো আর এখানে বলা সম্ভব না। হ্যাঁ, তো আপাতত এমনিতে অনেকক্ষণ ধরে হয়ে গেছে, দেখেন না অর্ধেক চলে গেছে। তো যাই হোক, চুল পড়া রোধে কিচ্ছু না, জাস্ট আপনাকে ভিটামিনগুলো ঠিক থাকতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে, টক ফলগুলো খেতে হবে, নারকেলের তেলটা খেতে হবে, বুলেট কফি খেতে হবে, পর্যাপ্ত খাবেন, হ্যাঁ, এবং ভালো ব্যায়াম করবেন, ভালো ঘুমাবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন। যদি সব ঠিক থাকে নতুন চুল গজাবে, বিলিভ মি। এখানে অনেকেরই আছে নতুন নতুন চুল গজিয়েছে, পুরানগুলো ঝরে পড়ে গেছে, অনেকে আছে, এখানে কমেন্ট করবেন। সো এটা নিয়ে চিন্তা করবেন না। আর যাদের হরমোনাল কারণে চুল পড়ে গেছে তাদের এটা ফিক্সড হয় না, তাদের এই যে ন্যাচারাল টাক ওটা পড়বেই, ওটা আপনি পৃথিবীর কেউ এটাকে ইয়ে করতে পারবে না। আলাদা চুল পড়ার জন্য তেমন ভিটামিন নেই, যেগুলো দিছে এগুলো খাবেন, সঙ্গে ই ক্যাপ প্লাস খেতে পারেন, ই ক্যাপ প্লাস, ই ক্যাপ প্লাসটা সঙ্গে অ্যাড করতে পারেন, দ্যাটস অল। আর বায়োটিন আমি ওভাবে খেতে নিষেধ করি, কারণ বায়োটিন যদি সরাসরি খায় অনেক ধরনের ক্ষতি হতে পারে, সেই জন্য বলছি যে ই ক্যাপ প্লাস এটাই যথেষ্ট। আর বায়োটিন আপনি খেলেও আপনি মাঝে মাঝে একদিন খাবেন, কারণ এটা থাইরয়েড ফাংশনের টেস্টের সাথে হ্যাম্পার করে, অনেক ঝামেলা আছে। তো এই জন্য এই আর এগুলোতে অলরেডি বায়োটিন টায়োটিন আছে, যে মাল্টিভিটামিনগুলোতে অল্প অল্প থাকে সব কিছুতে, সো আলাদা আর বায়োটিন এত বেশি দরকার হয় না। মোট কথা হচ্ছে আপনার লাইফস্টাইল যদি সুন্দর থাকে, সব কিছু যদি ঠিক থাকে, আপনার যদি ঘুম, ব্যায়াম, মানসিক প্রশান্তি, হ্যাঁ, আপনার সূর্যের আলোতে যাওয়া, সব কিছু যদি আপনার ঠিক থাকে, পুরোটা যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি কোনো অসুবিধা হবে না। যখন দেখবেন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে, প্রথমে আগে আপনি বুঝতে হবে, এই ভিডিওটাকে আবার পরে দেখে নিয়ে আপনি এই যে এটার স্ক্রিনশটগুলো আবার নিয়ে নিতে পারবেন, হ্যাঁ, অসুবিধা নেই। শোনেন, যখন দেখবেন যে আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনি আগে চেষ্টা করবেন যে আপনার কি ঘুম ঠিক হচ্ছে, আপনার কি মানসিক প্রশান্তি ঠিক আছে, আপনি কি ব্যায়াম ঠিক মতো করতেছেন, আপনি কি সূর্যের আলোতে ঠিক মতো যাচ্ছেন, আপনি কি আর্লি ঘুমাচ্ছেন, আপনি কি আর্লি উঠতেছেন, আপনি কি পর্যাপ্ত খাচ্ছেন, আপনি কি যে খাবার দিয়েছি সব ধরনের খাবার টাচ করার চেষ্টা করছেন, আপনি কি একই ধরনের খাবার খাচ্ছেন না মাল্টি, আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যত খাবার বললাম সবগুলোকে টাচ করার জন্যে, কারণ এক এক খাবারের এক এক ধরনের পুষ্টি। হ্যাঁ, আপনার মাছের ডিমের এক পুষ্টি, এমনি ডিমের এক পুষ্টি, মাছের এক পুষ্টি, বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম পুষ্টি, সামুদ্রিক মাছের এক পুষ্টি, নদীর মাছের এক পুষ্টি, পুকুরের মাছের এক পুষ্টি, বিভিন্ন শাকসবজিতে বিভিন্ন রকম পুষ্টি, আপনার ডিমে এক ধরনের পুষ্টি, কবুতরের মাংস আছে, মুরগি আছে, হাঁস আছে, তারপরে আপনার ওই যে ইয়ে আছে, ওই যে দেশি গরু আছে, খাসি আছে, এক এক ধরনের। আপনারা কত খাবেন, আপনারা বিভিন্ন রকম খাবারগুলোকে অল্প অল্প করে সবসময় সব ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন, মানে যতগুলো খাবারের আমি অলরেডি বলেছি সব ধরনের খাবার আপনি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে পুষ্টি ঘাটতি হবে না। অনেকে আছে একই রকম খাবার খায়, এটা ঠিক না। একই রকম খাবার না খেয়ে আপনি বিভিন্ন রকমের ভ্যারাইটিসভাবে আপনি খেতে পারবেন ইনশাল্লাহ। আমার মনে হয় যে মোটামুটি আজকে অনেকক্ষণ আমরা বকবক করলাম, আমি জানি না আপনাদের এটাতে কোনো কাজে লাগলো কিনা। আর একটা বিপদ হতে পারে হচ্ছে যে প্রথম দিকে মাথা ঘোরাটারও হতে পারে, সেটার কথা তো আমরা বললাম যে ওই যে পানিতে লবণ মেশাতে হবে, ডাবের পানি খেতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে, হ্যাঁ, এবং কম খাওয়া যাবে না, হ্যাঁ, পেটের ক্ষুধাকে অ্যাড্রেস করতে হবে, থার্স্টকে, পিপাসাকে অ্যাড্রেস করতে হবে, হ্যাঁ, আপনার প্রস্রাবের কালার দেখতে হবে, এগুলো তো আমরা বললাম। তো মোট কথা হলো আবার ওই যে ফাইবারগুলো খেতে হবে, যে চিয়া সিড, ভেরিজেলেন, মাকা পাউডার, বুলেট কফি, হ্যাঁ, তারপরে ওই যে তোকমা, হ্যাঁ, এবং ওই যে স্পিরো ক্যাপ, মানে এগুলো সব খেতে হবে, প্রোবায়োটিক্স খেতে হবে। অবশ্যই চুল গজাবে, নতুন চুল গজাবে। এখানে আরেকজন হাহা রিয়েক্ট দিতেছে, মনে হইতেছে এখানে ফাইজলামি করতে আসছে। নতুন চুল গজাবে না কেন? আমার নিজেরই তো অনেক নতুন চুল গজাইছে, আমার এখন 49 বছর চলতেছে, আমাদের অনেক ফ্রেন্ড আছে মাথা টাথা সব টাক হয়ে গেছে, আমার নিজেরই চুল গজাইছে, ওনারা মনে হচ্ছে এখানে ফাইজলামি করতে আসছে, হাহা রিয়েক্ট দিতে আসছে। একটা মেয়ে এসে কমেন্ট করলো যে ওরে যে ঘাড়ের কালো টালো হয়ে গেছে, স্কিন ভালো হয়ে গেছে, ফেয়ার হয়ে গেছে, মনে করো হ্যাঁ, মানে সবাই এসে টিটকারি মারতেছে, মনে হচ্ছে এখানে মজার ব্যাপার, এখানে মনে হচ্ছে সব মিথ্যা কথা বলতে আসছে। নাউজুবিল্লাহ। আপনারা নিজেরা যেরকম অন্যদের সেরকম মনে করেন কেন? অবশ্যই তার স্কিন কালার ভালো হয়েছে বলেই তো সে এখানে এসে বলতে আসছে, নাহলে কে এখানে বলতে আসবে যে আমার স্কিন কালার ভালো হয়েছে? অবশ্যই নতুন চুল গজাবে বলেই বলছি, কেন গজাবে না? আমাদের গজাচ্ছে, আপনারা গজাবে না কেন? পেট কিভাবে কমাবেন বোন, ঠিক এই যে যেগুলো বলেছি সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ফলো করেন, ফলো করলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন। এখন অনেকে আছে না বুঝে না জেনে অনেক কিছু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো যারাই এগুলো করতেছে তাদেরকে আজকের ভিডিওটা আপনারা পাঠিয়ে দেবেন, যে পুরোটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, পূর্ণাঙ্গভাবে মানো, কোথায় কোথায় মানছো না ভালো করে দেখো, দেখার পরে তোমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে দেখো, দেখে হয় কি তুমি ব্যায়াম করতেছো না, নাকি ভালো ঘুমাচ্ছ না, নাকি মানসিক প্রশান্তি নেই, নাকি তোমার দুশ্চিন্তা, নাকি তুমি হতাশ, নাকি তোমার মনে করো যে রোদ্রের আলো যা না, নাকি তুমি পর্যাপ্ত খাও না, নাকি তুমি বেশি রোজা রাখতেছো, নাকি মানে কোন জায়গায় আপনার প্রবলেম। সো আপনি নিজেকে এবার নিজেরা হ্যাঁ অবশ্যই চুলে ইমপ্রুভ করবে।
দেখেন আমার নিজের করতেছে না, আপনি আমার আগের চুলগুলো দেখেন, এখনকার গুলো দেখেন, এখন তো টাইনা ছিঁড়তে পারবেন না, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা যাই হোক, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা মোটামুটি আজকে অনেক কিছু কভার করেছি। আপনারা ভালো লাগলে জানাবেন, শেয়ার করবেন এবং সবাইকে এটা দেখতে বলবেন। আর যারাই যেটাই করছে তাদেরকে এই পুরো ভিডিওটা একটা পাঠায় দিলে তারা বলবো যে তুমি ভালো করে ভিডিওটা দেখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি দেখো কোথায় তোমার ভুল হচ্ছে, তুমি সেগুলো কারেক্ট করো। তোমার যদি ভিটামিনের ঘাটতি হয়, তোমার যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তোমার যদি ভিটামিন ই এর ঘাটতি থাকে, বা তোমার যদি খাওয়া মানে এলোমেলো হয়, বা তুমি যদি বেশি রোজা রাখো, তাহলে পূর্ণাঙ্গভাবে মানতে হবে যে আমাদের যেমন মানসিক প্রশান্তিটাকে অ্যাড্রেস করতে হবে, সব কিছু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।